রেকর্ডিং স্টার্ট। কেউ কি পরে রেকর্ডিং দেখেছিলেন যে আমি নতুন করে নাম দিয়ে দিয়ে আপলোড করছি? এটা কি সুবিধা হচ্ছে দেখতে? একটুখানি বলুন আমাকে, কেউ যদি রেকর্ডিং এর মধ্যে গিয়ে দেখেন সেটা, যারা যারা হ্যাঁ, আছেন ওইটাই এখানে। ভালো হচ্ছে স্যার। এটা ঠিক আছে। হ্যাঁ স্যার, খুবই তো সুবিধা হচ্ছে ওইটা। ঠিক আছে, আমারই ওটা ভুল, আমার প্রথম থেকেই ওটা করা উচিত ছিল। ঠিক আছে, তো আমি এখন থেকে এইভাবেই আপলোড করব। তো হ্যাঁ সেইভাবেই স্যার, কারণ দেখবেন যে কোন কোন কোনটা টপিক করা কি লিঙ্কটা পড়ানো তো হচ্ছে। ঠিক মনে থাকে না, টপিকে দেখলে বোঝা যায় যে হুম কোনটা হুম কি হুম, হচ্ছে। ঠিক আছে, এটাই করব। ঠিক আছে, আজকের থেকে মানে আগের ঠিক দিন আছে। থেকে শুরু করে দিয়েছি আমি, এটা সুবিধা হয়ে যাবে। তো আমি যেহেতু আর পুরোনো রেকর্ডিংগুলো আমি দেখতে চাইছি না, আমার যেহেতু টাইমে একটু আচ্ছা, আগে আমি প্রবলেম যখন আছে। ক্লাস মিস করেছিলাম, আমি তখন মানে কোথায় কোন ডেট তো মানে খেয়াল হলো, তারপরে ডেট দেখলাম গ্রুপে এসে, তারপরে গিয়ে খুললাম আরকি। ও, কালকে কিন্তু মিস করেছিলাম, ফার্স্ট একটু কিছু দেখেছিলাম আগের কালকে ক্লাসে থেকে। মেন কথা ওই, যদি যেদিনে ক্লাস মিস করেছেন সেই দিনে ডেট দেখে দেখলে ভালো হয়, এটা হ্যাঁ, আমাদের ওটাই আগের তো অ্যাপ্রোচ ছিল। গ্রুপে এসে ডেটটা দেখলাম, ডেটটা দেখে হুম গিয়ে আমি হুম এবার ক্লাসটা বললাম হুম। ওখানে। আর এখন এবার আমাদের যেহেতু অ্যাপ্রোচ কালকে ওইভাবেই হবে যে জাস্ট টপিকের নাম লিখে দেবো আমি। হ্যাঁ, কালকেরটা করতে পারিনি, মানে আগের দিনটা সেটা করতেন, তার আগের দিনটা মিস করেছিলাম, সেটাকে আমি হচ্ছে গিয়ে জাস্ট টপিক দেখেই করে নিয়েছিলাম। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে। তো আজকে ক্লাসের টপিক বলে দিই। ঠিক আছে, আজকে আমি একটু কোড করবো আপনাদের সাথে। যদি কেউ মানে বোর হয়ে যেতে চান তো হতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে আমি একটু আপনাদের সাথে বসেই কোড করব। যে প্রজেক্টটা আপনাদের দেওয়া ছিল, প্রজেক্ট না, একটা অ্যাসাইনমেন্টই বলতে পারেন। সেখানে আমাদের কিছু কিছু জিনিসপত্র আমাদের শেখার কথা। যেমন আমাদের কিছু ব্যাকগ্রাউন্ডের ইমেজ টাইপের জিনিস থাকে, লিনিয়ার গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপরে তার একটা সুন্দর ডিজাইন ছিল ফিগমাতে, সেগুলো দেখে দেখে আমাদের জানার কথা যে কিভাবে, মানে ওটা দেওয়ার কারণই ছিল ডিজাইনের নলেজটা বোঝানোর জন্য। ওকে, সেটা আমি একবার ওপেন করছি। এটা আজকে আমি কোড করব আপনাদের সাথে বসে, আমিই কোড করব, ওটাকে বানাবো একসাথেই। ঠিক আছে, বানানোর পরে আমরা যদি টাইম থাকে আমাদের কাছে তাহলে আমরা নেক্সট জিনিসে এগিয়ে যাব। বুঝতে পেরেছি? তো এটা হচ্ছে সিম্পল একটা লগ ইন পেজ। ঠিক আছে, লগ ইন পেজ বলতে এরকম একটা লগ ইন পেজ আপনি নিজের একটা ওয়েবসাইটে অ্যাড করতে পারেন। যেখানে আপনার যদি কোনো ফুল স্ট্যাকের অ্যাপ্লিকেশন হয়, যদি আপনার ইউজারের আইডি অথবা ইমেল আর পাসওয়ার্ড দিয়ে যদি আপনার ইউজারকে লগ ইন করাতে হয়, সেটা আপনি এখান থেকে এরকম একটা বলতে পারেন একটা ফর্ম দিয়ে বানাতে পারেন। ঠিক আছে, লগ ইন পেজের কিছু কিছু ফিচার আমি বলে দিই। সেটা হচ্ছে আমাদের এখানে এই যে দেওয়া আছে, এগুলো লগ ইন উইথ গিটহাব, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ অ্যাপেল, এগুলো যদি কারো জানা না থাকে এগুলোকে কি বলে, এগুলোকে বলা হয় ও অথ। ঠিক আছে, ও অথ। এখন ও অথের নামটা, আমার পুরো নামটা আমারও খেয়াল নেই অ্যাকচুয়ালি। একবার দেখে নিই ফুল ফর্ম মানে কি। ও অথ মানে কি? ও অথ ফুল ফর্ম ওপেন অথরাইজেশন। হ্যাঁ, ওপেন অথরাইজেশন মানে হচ্ছে থার্ড পার্টি অথরাইজেশন। থার্ড পার্টি অথরাইজেশন বলতে আমরা এগুলো কোথায় দেখি? আমরা এগুলো কিন্তু দেখতে পাই এখন যত রকমের ওয়েবসাইট, যত রকমের অ্যাপ আপনারা রোজগার জীবনে ইউজ করেন, সেখানে কিন্তু এই রকমের জিনিসপত্র সেখানে পাবেনই পাবেন। দেখেছেন? হাত হাত তুলেন যারা যারা দেখেছেন জিনিসটা। লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ অ্যাপেল বা গিটহাব, যা খুশি দেখেছেন আশা করি, যারা যারা ডেইলি লাইফে বিভিন্ন রকমের অ্যাপ ইউজ করেন। ফেসবুকে এটা ফলো করা হয়, লিঙ্কডইনে এটা ফলো করা হয়। তারপরে আমাদের ফিগমাতেও এটা আছে, ফিগমাতে লগ ইন করতে গেলেও এই সমস্ত জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, তো হ্যান্ড রেজের সংখ্যা অনেক কম দেখছি, অন্যরা হয়তো বুঝতে পারছে না কোথার কথা বলছি আমি। যদি আপনারা কোনো একটা ওয়েবসাইটে যান, যে কোনো একটা ওয়েবসাইট বলতে কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ধরুন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার এটা দেখা যেতে পারে। আমি একটা ইনকগনিটো ট্যাব ওপেন করছি, জাস্ট সেকেন্ড। ইনকগনিটো ট্যাব, এখানে ধরুন লিঙ্কডইন। ঠিক আছে, লিঙ্কডইনের ওয়েবসাইটে গিয়ে আপনি যদি এখানে সাইন ইন করেন, দেখুন এখানে সাইন ইনের দুটো অপশন আছে, কন্টিনিউ উইথ গুগল, সাইন ইন উইথ অ্যাপেল। ঠিক আছে, এই দুটো জিনিস হচ্ছে আমাদের ওপেন অথরাইজেশন অথবা ও অথ। এগুলো আমরা পরবর্তী দিনে নিজেরাই বানাবো, যে এগুলোকে কিভাবে বানানো হয়। বলতে পারলাম। যদি আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা ক্লিক করেন, গুগলটা আশা করি আপনারা জানেন, অ্যাপেলে কিভাবে লগ ইন করা হয় দেখিয়ে দিই। সাইন ইন উইথ অ্যাপেল যদি করেন, এখানে একটা নতুন একটা পেজ ওপেন হয় অথবা একটা ট্যাব ওপেন হয়। এখানে গিয়ে আপনার অ্যাপেল আইডি দিয়ে, আপনার অ্যাপেল আইডির যে ইমেলটা আছে সেটা দিতে হয়। তারপরে আপনার সেটা অ্যাপেল থেকে একটা ভেরিফিকেশন হয়, তারপরে ওটা আপনার লগ ইন করিয়ে দেয়। ঠিক আছে, এখানে আপনার নিজের পাসওয়ার্ড দেওয়ার দরকার হয় না। সেই কারণেই কিন্তু এগুলো এখন খুব ফেমাস, যেহেতু সবাই পাসওয়ার্ড মনে রাখতে পারে না। বলতে পারলাম। এগুলোকে বলা হয় ও অথ অথবা ওপেন অথরাইজেশন। এগুলো হচ্ছে থার্ড পার্টি সার্ভিস। যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি এগুলোকে ইন্টিগ্রেট করতে পারবেন, করলে পাসওয়ার্ড লেস লগ ইন যাকে বলে, অর্থাৎ পাসওয়ার্ড ছাড়া আপনি লগ ইন করতে পারবেন। বুঝতে পারলাম। তো এগুলো কিন্তু যদি ফ্রন্ট এন্ডে ডিজাইন করতে হয়, তো এরকম একটা ডিজাইন আপনার থাকতেই পারে, যেখানে আপনার যদি এরকম একটা বাটন থাকে, যেখানে কোনো ইউজার যদি এসে ক্লিক করে, তাহলে ওরকম একটা নতুন ট্যাব ওপেন হবে। হওয়ার পরে ওখানে গিয়ে আপনার গুগলের যে অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে চাইছেন সেটা সিলেক্ট করলে আপনার লগ ইন হয়ে যাবে। সেটাই কিন্তু মাথায় রেখে এই লগ ইন পেজটা ডিজাইন করা। ঠিক আছে, এখানে শুধু ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো না, আমরা এই রকম ও অথ অথবা ওপেন অথরাইজেশন বা বলতে পারেন যে থার্ড পার্টি সার্ভিস দিয়ে আমরা আমাদের লগ ইন পেজটা বানাবো। বোঝাতে পেরেছি? বোঝাতে পারলে একটু হ্যান্ড রেজ করে দিন, কেন কেন এগুলো দেওয়া আছে। ক্লিয়ার? ঠিক আছে, সবার আশা আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এবার আমরা এগুলোকে একটু বানাতে যাব। ঠিক আছে, কি করে বানাতে হয় এটাকে। একজন আমাকে গ্রুপে বলেছিলেন হয়তো যে এই আই বাটনটা তিনি বানাতে পারছেন না, অর্থাৎ এখানে আই বাটনটাকে আনতে পারছেন না। ঠিক আছে, তার সব থেকে বড়
কমজোরি যেটা আমি বুঝতে পারলাম, তিনি পজিশন অ্যাবসোলিউটটাকে বুঝতে পারেননি। ঠিক আছে, তিনি পজিশন অ্যাবসোলিউটটাকে ঠিকঠাকভাবে বুঝতে পারেননি, সেই কারণে ওই প্রবলেমটা তার আসছে। এখানে কিন্তু জাস্ট পজিশন অ্যাবসোলিউটেরই খেলা, আর কিছু নেই এখানে। বলতে পারলাম, সেটাও আমি বানাবো। তো এটাকে ডিজাইন করার আগে আমাদের কিছু কিছু জিনিস প্রথমে দেখে নেওয়া ভালো। কি কি? প্রথমে আমাদের এখানে যে পুরো একটা স্ক্রিন আছে, এই স্ক্রিনের মধ্যে প্রথমেই চোখে আমাদের অ্যাট্রাক্ট কি করছে? এখানে ব্যাকগ্রাউন্ডের এই রেডিয়াল গ্রেডিয়েন্টটা। ঠিক আছে, এখানে এই যে নিচের থেকে একটু ফেড হতে হতে উপরে গিয়ে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট কি কাজ করে? এরকম একটা সুন্দর ব্লেন্ডিং ইফেক্ট তৈরি করে, যেখানে আমরা যে কোনো ওয়েবসাইটে যদি এটাকে অ্যাড করি, সেটা দেখতে এমনি সুন্দর লাগে। ঠিক আছে, তো এটাকে খুব মানে নুব হিসেবে বানানো, কারণ এই ডিজাইনটা আমি বানিয়েছি, তো এখানে আমাকে জাজ করবেন না কেউ, কারণ আমি কোনো ইউআই ইউএক্স ডেভেলপার না। ঠিক আছে, তো এটাকে নিজের থেকে যদি আপনি ডিজাইন করতে চান, নিজেও একটা নিজের কম্পোনেন্ট বা নিজের একটা এরকম লগ ইন পেজ বা যা খুশি আপনি ডিজাইন করবেন ফিগমাতে, করার পরে সেটাকে নিজের কোডে রেপ্লিকেট করার চেষ্টা করবেন, তাহলে আপনারই সুবিধা। তাহলে এই যে ফিগমা থেকে কোডে ট্রান্সলেট, সেটা আপনার খুব ভালোভাবে হবে। ক্লিয়ার? তো এখানে প্রথমে আমরা কোনটা বানাবো বলে দিই। প্রথমে আমরা একটা এরকম একটা স্ক্রিন নেব, নেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ডের রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটাকে আমরা প্রথমে বানাবো। ঠিক আছে, তারপরে তারপরে আমরা কি করব? এখানে যে এই যে কম্পোনেন্টটা বা এই যে সুন্দর জিনিসটা আছে, যেটাকে আমরা একটা লগ ইন পেজ বলছি, অর্থাৎ লগ ইন কম্পোনেন্ট বলছি, এটাকে আমরা কোন ট্যাগ দিয়ে বানাতে পারি বলুন? এনিবডি? এটাকে আমরা কোন ট্যাগ দিয়ে বানাতে পারি? ঠিক আছে স্যার। বলুন বলুন। লগইনটা হ্যাঁ, লগ ইনটা। লগইনটা তো আমরা হেড ট্যাগ দিয়ে করতে পারি। হেড ট্যাগ? হেড ট্যাগ মানে স্যার বুঝলাম না। লগ H1 ইনটা বলতে না না না, লগ ইন এই নামটা না, জাস্ট আমরা ও পুরো আচ্ছা, এই যে চৌকো বাক্সটা তার কথা বলছি, পুরোটাকে কি দিয়ে বানাবো? বক্স থেকে কি ট্যাগ ইউজ করবো বলুন? সেকশন ট্যাগ বা ডিভ ট্যাগ। সেকশন ট্যাগ অর ডিভ ট্যাগ। এটাকে আমি কেন জিজ্ঞেস করলাম এবার বলে দিই। সেকশন ট্যাগ অথবা ডিভ ট্যাগ ইউজ করলে কি আমরা ডিফল্ট ভ্যালিডেশনটা পাবো এইচটিএমএল এ? না, পাবো না। তো আমাদের এখানে কি ইউজ করতে হবে? ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ আমরা ইউজ করব অ্যাজ আ প্যারেন্ট, পুরোটাকে ঘেরার জন্য। পুরোটা আমাদের ফর্ম ট্যাগের মধ্যে থাকবে। কারণ কি, এখানে যে সাইন ইন বলে যে বাটনটা আছে, এটাই যখন আমি ক্লিক করবো, আমাদের তো ফর্মটা সাবমিট হবে। সিম্পল অ্যাজ দ্যাট। তো সেই সাবমিট করার টাইমে আমাদের ইমেল আর পাসওয়ার্ড যদি ফ্রন্ট এন্ডে একটুখানি ভ্যালিডেট করে, যেটা আমাদের এইচটিএমএল, সেটাও যদি হয়ে যায়, তাহলে আমাদেরই লাভ। সেই কারণে এই পুরোটাকে আমরা একটা ফর্ম ট্যাগের মধ্যে বানাবো। ঠিক আছে, যদি আমরা এই পুরোটাকে না বানিয়ে যদি জাস্ট এই ইমেল পাসওয়ার্ডটাকেও যদি একটা ফর্ম ট্যাগের মধ্যে রাখি, তাও হবে। তো এখানে অ্যাপ্রোচ দু রকমের, পুরোটাকে আমরা একটা ফর্ম ট্যাগে বানাতে পারি, অথবা এই শুধু ইমেল আর পাসওয়ার্ডের আর সাইন ইন টুকুকে আমরা একটা ফর্ম ট্যাগে রাখতেই পারি। ঠিক আছে, তো আমরা যে কোনো দুটোর মধ্যে একটা করলেই হলো। আমার কোডে হয়তো এটা ফর্ম ট্যাগ দিয়ে পুরোটা বানানো আছে। ঠিক আছে, পুরোটাই আমি ফর্ম ট্যাগ দিয়ে ডিজাইন করেছি, সেটাই আমরা এখানে ক্যারি অন করবো। বুঝতে পেরেছি? তাহলে এখানে যে ইমেজগুলো, আপনাদের আশা করি ইমেজ পেতে কোনো অসুবিধা হয়নি। ইমেজটা আমরা পেয়েছি কোথার থেকে? ফ্ল্যাট আইকনস বলে হয়তো সেই ওয়েবসাইটটা আছে, যেটা আমাদের সঞ্জয়বাবু হয়তো গ্রুপে দিয়ে দিয়েছিলেন, সেটার কথা আপনারা হয়তো সেখান থেকে জেনে গেছিলেন। ফ্ল্যাট আইকনস থেকে আপনারা এই ইমেজগুলো খুব সহজে পেয়ে যাবেন, সেটাকেই আমি আজকে ইউজ করব। অলরাইট, তো আমাদের ডিজাইনের থেকে এবার কোডে যাওয়া যাক। কোড আমরা করব, করে আমাদের এটাকে বানানোর চেষ্টা করি। চলো, ভিএস কোড আমার ওপেন করা আছে, এটা আপনাদের প্রজেক্ট না, এটা আমি একবার ক্লোজ করি, জাস্ট সেকেন্ড। এখান থেকে ডকুমেন্টস, তারপরে এটা ধরুন আজকে নতুন একটা ফোল্ডার বানাই। আজকে ফোল্ডারের নাম কি হবে? আজকে কত তারিখ? আজকে হচ্ছে ফেব্রুয়ারি 24, ফেব্রুয়ারি 24 অ্যাসাইনমেন্ট লগ ইন পেজ। নামটা পুরো বড় করে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। লগ ইন পেজ। ওকে, ওপেন করি। ডোন্ট সেভ। ওকে, ওপেন করলাম। তাহলে প্রথম যা জিনিসপত্র আপনারা জানেন, সেগুলোকে আমি একবার কুইকলি বানিয়ে নিচ্ছি। index.html, তারপরে আমাদের একটা এক্সটার্নাল ফাইল বানাবো আমি, যেহেতু আমাদের এটা এক্সটার্নালি সিএসএস ইউজ করে বানাতে হবে। এটাকে যদি কেউ চান টেলউইন্ড শেখার পরে নিজেরা টেলউইন্ড দিয়ে বানিয়ে দেখতে পারেন, সেটা কত ইজিলি হয় সেটা আপনি ওখান থেকে জানতে পারবেন। ওকে, তারপরে আমি এখানে একটা বয়লার প্লেট আনবো, এখানে এটার নাম দিই ধরুন লগ ইন, আর এখানে আমাদের এটা সিএসএসটাকে লিঙ্ক করতে হবে। আমি একবার জুম ইন করবো, ডোন্ট ওয়ারি, দেখতে যদি না পান আমি করে দিচ্ছি। ওকে, ডান। ঠিক আছে, এবার ডিজাইন আমরা এখান থেকে দেখবো, দেখে ওখানে গিয়ে আমরা এটাকে রেপ্লিকেট করার চেষ্টা করবো। ওকে, ফার্স্ট অফ অল আমাদের এই পেজটাকে বানাতে হবে, তারপরে লাস্টে গিয়ে আমরা মডিফাই করবো এবং সেটাকে রেসপন্সিভ বানাবো। ঠিক আছে, প্রথমে আমরা কি বানাবো বলেছিলাম? আমাদের এই ব্যাকগ্রাউন্ডে এই লিনিয়ার গ্রেডিয়েন্টটা বানাতে হবে। ঠিক আছে, তো বডিটাকে আমি যদি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট অথবা রেডিয়াল গ্রেডিয়েন্ট অথবা একটা গ্রেডিয়েন্ট অ্যাড করি, সেটা আমাদের বডিটাকে অ্যাপ্লাই করা ভালো, নাকি আমরা বডি ট্যাগের মধ্যে কোনো একটা ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করবো, সেটা বলুন। কে বলতে পারবেন? এনিবডি?
কোনটা করলে বেটার হয়? বডি ট্যাগের মধ্যে অ্যাপ্লাই করব নাকি বডি ট্যাগের মধ্যে কোনো সেকশন বা ডিভ ট্যাগ নিয়ে তারপরে সেটাকে অ্যাপ্লাই করব? কোনটা করলে আপনাদের ক্ষেত্রে বেটার হয়? এনিবডি কেউ বলতে চান? কেউই বলতে চাচ্ছেন না? ঠিক আছে, অসুবিধা নেই। কোয়েশ্চেনটা কি বলতে পেরেছি? কোয়েশ্চেনটা ক্লিয়ার? কি বলতে চাইলাম? এনিওয়ান? বডি ট্যাগের মধ্যে সেকশন লিখলে তো ভালো হয়। আচ্ছা, বডির মধ্যে সেকশন লিখলে ভালো হয়। ঠিক আছে, যে কোনো একটা করলেই হলো। কিন্তু বডির মধ্যে সেকশন নিয়ে আপনি করতে চাইলে করতেই পারেন শঙ্করবাবু, কিন্তু সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার ক্ষেত্রে আমি এখানে বডিতে অ্যাপ্লাই করার চেষ্টা করি। কারণ কি বলে দিচ্ছি, আমাদের এখানে এটা কিন্তু কোনো মাল্টিপেজ অ্যাপ্লিকেশন না। মাল্টিপেজ বলতে কি বোঝানো হয়, মানে এই পেজ থেকে আপনি অন্য একটা পেজে গেলে যে এই যে মানে পিছনে গ্রেডিয়েন্টটা এটা যে থাকবে সেটার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, এটা একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, অর্থাৎ এই একটাই পেজ আছে আমাদের কাছে। এগুলো শুনে রাখবেন, এগুলো পরবর্তীতে রিয়াক্টে গিয়ে আপনাদের কাজে লাগবে। এই সিঙ্গেল পেজের ভেতরে আমরা জাস্ট এই গ্রেডিয়েন্টটাকে যদি বানাই তাহলে আমাদের এটা এই পেজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, আমরা অন্য পেজে এটাকে ইনহেরিট করব না। ঠিক আছে, সেই কারণে আমি চাই এখানে এটাকে বডিটাকে অ্যাপ্লাই করি। বোঝাতে পারলাম? বোঝাতে পারলে একটুখানি হ্যান্ডেস করে দিন আমাকে। হবে বল। বাড়ি। ও, কোনো জরুরি কিছু? দরকারি তো আমি ক্লাস করাচ্ছি তো, এখন তো হবে না আমার। ফ্রি ধর 10টা, 10টা 15। ঠিক আছে, ওকে। ঠিক আছে, তো আমি একটুখানি একটা কল এসেছিলো, যাই হোক। তো বোঝাতে পেরেছি কি করব, বডিটাকে কেন অ্যাপ্লাই করব, ক্লিয়ার? সবার যদি ক্লিয়ার থাকে এবার একটুখানি হ্যান্ডেস করে দিন, আমি তাহলে বুঝে যাই। বোঝাতে পারলাম কেন বডিটাকে অ্যাপ্লাই করছি? এরা জাস্ট একটা সিঙ্গেল পেজ, এরপরে যে অন্য পেজে আমাদের বডির কালারটা থাকবে এটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। সেই কারণে আমি জাস্ট বডিটাকেই এটাকে অ্যাপ্লাই করতে চাই। তো প্রথমে বডি ট্যাগটাকে একটু সাজিয়ে নিই তাহলে। প্রথম কথা সবসময় মনে রাখবেন, যদি আপনি একটা সিএসএস যেমন এইচটিএমএল, আমরা যখন একটা ফাঁকা এইচটিএমএল এর বয়লার প্লেট আনি, অর্থাৎ এই যে বিস্ময়বোধক চিহ্ন দিয়ে আমরা যে কোডটাকে নিয়ে আসি, সেই কোডটাকে আনলাম যে এটা একটা বয়লার প্লেট। ঠিক আছে, এটাই আমাদের কি হয়, একটা ফাঁকা এইচটিএমএল এর বলতে পারেন যে ফাঁকা এইচটিএমএল ডকুমেন্ট আমাদের জেনারেট হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সিএসএসেও কিন্তু এরকম একটা বয়লার প্লেট টাইপের আমাদের প্রথম থেকে বানিয়ে নিতে হয়। কি বললাম? সিএসএস এর ভেতরেও আমাদের কিন্তু এরকম একটা ফাঁকা বয়লার প্লেট বানিয়ে নিতে হয়। সেটা কিভাবে করি? তো আমাদের জানা আছে যে স্টার চিহ্ন মানে কি, স্টার মানে কি, এনিবডি? স্টার মানে কি বোঝানো হয়, কে বলতে পারবে? ইউনিভার্সাল ট্যাগ। ইউনিভার্সাল ট্যাগ, ভেরি গুড। ঠিক আছে, তো ইউনিভার্সাল ট্যাগ আমরা ইউজ করে প্রথমে কি কি করব মনে আছে কি? যাদের যাদের মনে আছে একটু বলতে পারেন। প্রথমে আমরা কি কি লিখবো এখানে? যদি কমেন্টে বলতে চান বলতে পারেন, চ্যাট বক্সে। বডি কালারটা সেট করতে পারি, ওকে। বা বা যেগুলো কমন থাকবে সবার ক্ষেত্রে কমন হয় সেগুলোকে সেট করে দেবো। ওকে, শুনলাম। সো আর বল। মার্জিন আর প্যাডিংটা ইয়ে করতে পারি। মার্জিন প্যাডিংকে কি করবো ম্যাম বলুন? খুব ক্লোজ, স্বাগত ম্যাম, খুব সুন্দর। তো বলি, মার্জিন প্যাডিং আমরা 0 করে দেবো। কারণ কি? 0 0। একদম। হ্যাঁ। কারণ হচ্ছে এইচটিএমএল এর ভেতরে প্রথম থেকে প্রত্যেকটা ট্যাগে একটা মার্জিন, একটা প্যাডিং দেওয়া থাকে, যেটাকে বলা হয় একটা ডিফল্ট মার্জিন প্যাডিং। ঠিক আছে, সেটা আমাদের চাই না। কারণ আমাদের যদি এরকম একটা ডিজাইন নিজের থেকে বানাতে হয়, সেখানে মার্জিন আর প্যাডিং শুধুমাত্র আমাদের থাকবে, সেরকমই বানাবো আমরা। সেই কারণে আমরা জাস্ট মার্জিন প্যাডিং যেটা প্রথম থেকে দেওয়া থাকে এইচটিএমএল এ, সেটাকে আমরা 0 করব। আমি যদি M0 লিখি মার্জিন 0 হয়ে যাবে, P0 লিখলে প্যাডিং 0 হয়ে যাবে। আর বক্স সাইজিং বর্ডার বক্স আমি কেন করছি? কারণ আমাদের উইথ আর হাইটটাও আমাদের কনসাইজ চাই, অর্থাৎ একদম টাইট আর টাইট উইথ হাইট থাকবে, সেখানেও কোনো মার্জিন প্যাডিং ইন্টারফেয়ার করবে না। ঠিক আছে, এটাই আমাদের কারণ। এবার হলো আমাদের ইউনিভার্সাল ট্যাগ সেটআপ। নেক্সট জিনিস যেটা আমি করতে পছন্দ করি, যেটা আপনারাও করবেন, সেটা হচ্ছে এই যে পেজে আমাদের কি ফন্ট ইউজ হয়েছে সেই ফন্টটাকে কনফিগার করবেন নেক্সট। তো আমরা এখানে কোন ফন্টটাকে কনফিগার করব? আমি আগের দিন বলেছিলাম ইন্টার বলে একটা ফন্ট হয়। কি ফন্ট? ইন্টার। তো fonts.google.com-এ যদি আমি যাই, এখানে গিয়ে যদি সার্চ করি ইন্টার, এই যে ইন্টার বলে যে ফন্টটা এসেছে INTER, ইন্টার ফন্টটা কিন্তু আমার পুরো অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়েছে ওখানে। তো আমি এখানে গিয়ে ক্লিক করব। আজকে নতুন একটা মেথড দেখাবো কি করে কোনো একটা ফন্ট ইম্পোর্ট করবেন আপনারা। এটা সিএসএস এর মেথড, এখানে আপনার HTML এ যাওয়া লাগবে না। ঠিক আছে, তো ইন্টার বলে ফন্টটাকে আমি যদি এখান থেকে গেট ফন্ট করি, এটা হয়তো প্রথম থেকে অ্যাড করাই আছে, হ্যাঁ। এবার আমি গেট এমবেড কোড করব, যেটা আমরা ডেইলি করি। ঠিক আছে, এবার এখান থেকে আমরা ন্যাচুরালি কোনটাকে ইউজ করছিলাম? এই যে লিঙ্ক ট্যাগ ইউজ করছিলাম, তাই তো? হ্যান্ডেস করে দিন যদি জানি। আমরা প্রথমে কি করছিলাম? লিঙ্ক ট্যাগগুলোকে কপি করছিলাম, করে আমাদের HTML এর হেডের ভেতরে গিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছিলাম, তাই তো? তো এটা কিন্তু একটা মেথড যেটা আমরা HTML এ গিয়ে করে থাকি, কিন্তু আমি চাই আমাদের CSS এর যত জিনিসপত্র থাকবে, অর্থাৎ একটা ফন্ট ফ্যামিলিও কিন্তু CSS এর মধ্যেই পড়ে। তো
তো আমরা এই ফন্টটাকে কি দিয়ে বানাবো? আমরা এটাকে সিএসএস এর মধ্যেই কনফিগার করার চেষ্টা করব। কি করে করব? এখানে যে লিঙ্ক ট্যাগগুলো আছে আপনার, এখানে দেখবেন দুটো অপশন, একটা লিঙ্ক, তার উপরেই থাকবে একটা লিঙ্ক, একটা ইম্পোর্ট, @import। আপনি যদি এখান থেকে ইম্পোর্টটাকে ক্লিক করেন, করলে দেখবেন এখানে স্টাইল ট্যাগের মধ্যে একটা ইম্পোর্ট বলে একটা লেখা চলে এসেছে। ঠিক আছে? এই ইম্পোর্ট কথাটার অর্থ হচ্ছে আপনি বাইরের থেকে কোনো একটা জিনিস বা কোনো একটা প্যাকেজ নিজের কোডের ভেতরে ইম্পোর্ট করছেন। ঠিক আছে? ইম্পোর্ট করার অর্থ কি? এক্সপোর্ট আর ইম্পোর্ট, যাকে বলে আমদানি আর রফতানি, আই গেস ওরকম কিছু একটা বলে, আমার ঠিক খেয়াল নেই। ঠিক আছে? তো সেই জিনিসটাই কিন্তু কোডের ভেতরেও পসিবল, অর্থাৎ বাইরের থেকে আপনি কোনো একটা জিনিসকে আমদানি করতে পারবেন। সেরকমই এখানে আমি একটা ফন্টকে আমাদের গুগল থেকে আমাদের কোডের ভেতরে মানে ভাবতে পারেন যে ইম্পোর্ট করছি অথবা আমদানি করছি। তো আমি এখান থেকে স্টাইল ট্যাগটাকে কপি করব না। এটা একটা কিসের ট্যাগ? স্টাইল ট্যাগ মানে কি সিএসএস ইউজ করা হয়? এনিবডি? স্টাইল ট্যাগ মানে কোন সিএসএস ইউজ করি আমরা? বলুন, এনিবডি? স্টাইল ট্যাগ দিয়ে, অর্থাৎ এই যে স্টাইল ট্যাগ আমরা কোন জায়গায় ইউজ করেছিলাম আর কোন সিএসএস এর ক্ষেত্রে ইউজ করেছিলাম? বলুন বলুন বলুন, মনে পড়ে? ইন্টারনাল সিএসএস এই ইন্টারনাল সিএসএস। ঠিক আছে? তো ইন্টারনাল সিএসএস অর্থাৎ স্টাইল ট্যাগ দিয়ে ইন্টারনাল সিএসএস লেখা হয়, যেটা আমাদের কোথায় লেখা হয়? এইচটিএমএল এর ভেতরে লেখা হয়। কিন্তু আমি কি বললাম? আমরা এইচটিএমএল এ কোনো সিএসএস রাখবো না, আমরা সেটাকে কোথায় নিয়ে যাব? স্টাইল ডট সিএসএস এর মধ্যে। তো আমরা এখান থেকে জাস্ট এই পার্টটাকে কপি করব। স্টাইল ট্যাগের মধ্যে যে ইম্পোর্টটুকু আছে আমাদের এই সেমিকোলন পর্যন্ত, এটাকে আমি একবার কপি করলাম, করে এবার এটাকে আমরা স্টাইল ডট সিএসএস এর ভেতরে এসে ইউনিভার্সাল ট্যাগের ওপরে গিয়ে এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে? ইউনিভার্সাল ট্যাগ আমাদের, সরি ইউনিভার্সাল সিলেক্টর আমাদের, তার উপরে গিয়ে আমি এই ইম্পোর্টটাকে পেস্ট করে দিলাম, ব্যাস। এবার এবার আমাদের আরেকটা জিনিসও করতে হবে, সেটা আমরা অলরেডি জানি, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি। এটাকে কপি করব, করে আমাদের এই ইউনিভার্সাল ট্যাগে গিয়ে পেস্ট করে দেবো, সরি সিলেক্টরে। এটাকে কপি করলাম, করে গিয়ে এখানে গিয়ে এটাকে পেস্ট করে দেবো, ব্যাস আমাদের ফন্ট কনফিগার্ড। ঠিক আছে? যদি আপনি চেক করতে চান, আপনি এখানে চলে যান, বডির মধ্যে কিছু একটা হাওয়া যাওয়া লিখুন, লরেম, সেভ করুন, দেখুন এটা আমাদের সেই ফন্টেই আসছে। এখানে মার্জিন প্যাডিং 0 হয়ে গেছে, ফন্টও আমাদের কনফিগার্ড, কিন্তু আমাদের এইচটিএমএলটা ক্লিন, একদম ক্লিন। এখানে আমাদের কোনো রকম লিঙ্ক ট্যাগ বাইরের থেকে ইম্পোর্ট করা নেই, যেখান থেকে আমরা ফন্ট ইম্পোর্ট করতাম ন্যাচুরালি। এটা আমরা কোথায় গিয়ে করলাম? স্টাইল ডট সিএসএস এর মধ্যে। এই যে আমরা গুগল ফন্টস থেকে ইম্পোর্ট করলাম, করে এখানে গিয়ে ইউজ করলাম, এইটুকু দুটো স্টেপের মধ্যে আমরা ফন্টটাকে কনফিগার করতে পারি। বলতে পেরেছি ইম্পোর্ট স্টেটমেন্ট কেন ইউজ করা হয়? আমরা জাস্ট বাইরের থেকে একটা প্যাকেজ অথবা কোনো একটা ফন্টকে ইম্পোর্ট করলাম অথবা আমদানি করলাম আমাদের সিএসএস এর মধ্যে। ক্লিয়ার? বলতে পারলে হ্যান্ড রেজ করে দিন আমাকে, তাহলে বুঝে যাই। বলুন, বলতে পেরেছি? খুবই ইজি, কিচ্ছু নাই এর মধ্যে। বলুন ইয়াসবাবু। আমি শুনিনি স্যার, এই জয়েন করলাম সবে। তাহলে স্যার রেকর্ডিং দেখতে হবে। ও ঠিক ঠিক আছে আছে? স্যার, কোনো সমস্যা নেই। জাস্ট আপনি জানবেন, এটা আপনি জানেন, সেটা বলে দিই, ইম্পোর্ট করেছি ফন্ট আমরা শুধু, এটা আপনি অলরেডি জানেন। আচ্ছা। ওকে? তো এখানে হুম, ফন্ট হুম। ফ্যামিলি আমরা এইভাবে আমরা কনফিগার করলাম জাস্ট ইম্পোর্ট স্টেটমেন্টের মাধ্যমে, আমরা কোনো লিঙ্ক ট্যাগ ইউজ করিনি। অলরাইট? যার যারা বোঝা হয়ে গেছে একটু হ্যান্ড রেজ করে দিন। যারা যারা ছিলেন তাদের কথা বলছি, যাদের যাদের বুঝতে পেরেছেন হ্যান্ড রেজ করে দিন আমাকে একটুখানি, তাহলে বুঝে যাই। বাকিরা 3 জন বুঝতে পেরেছেন, বাকিরা বুঝতে পারেননি? এবার বুঝতে পারেননি কারা একটুখানি হ্যান্ড রেজ করুন দেখি। কাদের কাদের মাথায় ঢোকেনি জিনিসটা আর একবার হ্যান্ড রেজ করে দিন। একজনেরই, বাকিরা ক্লাস করছেন না তাহলে, তাই বিশ্বাস করবো? কেউ কি মেসেজ করেছেন? একটু দেখিনি, দাঁড়ান। একজন তো নড়াচাড়া, ওকে। বাকিরা কি তাহলে ক্লাস করছেন না, সেটা কি বুঝে নেবো আমি? দেখুন একটা জিনিস ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে যদি আপনি ভাবেন যে রেকর্ডিংয়ের ভরসায় বসে থাকবেন, সেখানে গিয়ে আপনি রেকর্ডিং দেখে ক্লাস করবেন, তাহলে লাইভ ক্লাসের কোনো মানে হয় না। লাইভ ক্লাসের কারণই কিন্তু জাস্ট কোয়েশ্চেন অ্যান্সারটা ইন্টারেক্টিভলি করা হবে সেই কারণে। ঠিক আছে? সেটা আপনাদের একটুখানি দায়িত্ব সহকারে করতে হবে, নাহলে কিন্তু পরে গিয়ে যদি রেকর্ডিংয়ের ভরসায় বসে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম হবে। সেটা আমি কেন বলছি? রেকর্ডিং মানেই হচ্ছে টিউটোরিয়াল। টিউটোরিয়াল দেখে দেখে আপনি যদি কোড করতে বসেন, তাহলে কিন্তু আপনার প্রবলেমটা ওখানেই। আপনি ওই ফেসে গেলেন ওই টিউটোরিয়াল হেলের মধ্যে। তখন আপনি নতুন কিছু একটা করতে যাবেন, তখনই কিন্তু আপনার প্রবলেম আসবে। এটা আমি কেন ওয়ার্নিং দিই বারবার? কারণ এর মধ্যে আমি অলরেডি ফেসেছিলাম একবার। সেই কারণে বলছি, ট্রাই করুন যেটা আমি বোঝানোর চেষ্টা করছি সেটাকে টাইম টু টাইম কোয়েশ্চেন করে সেটা অ্যান্সার পাওয়ার। ঠিক আছে? ইয়াসবাবুর জন্য একটা কথা বলে দিই, প্লিজ স্যার একটুখানি টাইমে আসবেন। আপনি ডেইলি একটুখানি লেট করে আসেন, আমি দেখেছি। তো আপনাকে বলবো একটুখানি টাইমে আসবেন। বলতে পারলাম? সবার ক্ষেত্রেই বলছি, যদি পারেন একটুখানি টাইমে আসবেন। রেকর্ডিং তো থাকবেই, তার ভরসায় যদি বসে থাকেন তাহলে কিন্তু সবার শেষ। ঠিক আছে? সেই হয়ে গেল সেই রেকর্ডেড ক্লাস। বলতে পারলাম রেকর্ডিংটা জাস্ট একটা ব্যাকআপ, ওটাকে প্রাইমারি জিনিস বানাবেন না। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আজকের
ছোট্ট একটা ওয়ার্নিং যেটা আমি দিলাম সেটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, সবাই সেটাকে মাথায় রাখবেন। অলরাইট, তাহলে এবার বলুন ইম্পোর্ট স্টেটমেন্টে কার কার প্রবলেম আছে? কিচ্ছু করিনি, জাস্ট কপি পেস্ট, যেটা আমরা গুগলের থেকে অলরেডি করে থাকি। ইম্পোর্ট স্টেটমেন্টে কার কার প্রবলেম আছে? ইয়াসবাবু একজন বললেন প্রবলেম আছে, আর কার কার প্রবলেম আছে বলুন। এনিওয়ান হ্যান্ড রেজ করে দিন, যদি থাকে প্রবলেম হ্যান্ড রেজ করে দিতে পারেন। দুজন, ওকে। সূর্যকান্তবাবু হ্যান্ড রেজ করেছেন, ওনারা বুঝতে পারেননি, ঠিক আছে। মন্দরীবাবু বুঝতে পারেননি, আর কে? এনিবডি এলস? কেউ যদি বুঝতে না পারেন, ঠিক আছে বলে দিই। তাহলে ইম্পোর্ট আমরা কি করলাম এখানে? আমরা যেটা অলরেডি জানি, ফন্ট কি করে সিলেক্ট করতে হয়। তো আমরা যদি কোনো ফন্টকে সিলেক্ট করতে চাই, জাস্ট ফন্টসে যাব, গিয়ে ফন্ট আমরা সার্চ করি কোন ফন্ট আমাদের লাগবে। আমি ইন্টার সার্চ করলাম, ইন্টার বলে যে ফন্টটা হয় সেটাকে সার্চ করলাম। করার পরে এখানে বিভিন্ন রকমের ফন্টের আপনি যেটা পছন্দ সেটা আপনি চুজ করবেন। যেহেতু আমার কোড বেসে অলরেডি ইন্টারটা কনফিগার করা রয়েছে, সেই কারণে আমি এটাকেই চুজ করব। ক্লিক করব, করার পরে আমাদের কি হবে, এখানে গেট ফন্টের একটা অপশান থাকবে, এটা আমরা জানি। ক্লিক করলাম, করার পরে এখান থেকে গেট এমবেড কোড। গেট এমবেড কোড করার পরে আপনার এখানে দুটো অপশান থাকে। কি কি? একটা লিঙ্ক ট্যাগ ইউজ করে, যেটা আমরা কোথায় অ্যাড করি, HTML এর হেড ট্যাগে অ্যাড করি, ঠিক আছে। লিঙ্ক ট্যাগ মানেই সেটা HTML এর হেডে থাকে। আর কি থাকে? আর থাকে আমাদের আর একটা অপশান, দেখবেন পাশেই থাকে একটা, বলতে পারেন এটাকে বলা একটা রেডিও বাটন, ঠিক আছে। এটা কোথায় থাকবে? এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে লিঙ্ক ট্যাগটা চেঞ্জ হয়ে গেছে একটা স্টাইল ট্যাগের ভেতরে, মানে এটা স্টাইল ট্যাগ হয়ে গেছে। স্টাইল ট্যাগ কেন ইউজ করা হয়? স্টাইল ট্যাগ ইউজ করা হয় আমাদের ইন্টারনাল সিএসএস এর জন্য, কিন্তু এখানে তো আমরা ইন্টারনাল কোথাও ইউজ করছি না, আমরা ইউজ করছি এক্সটার্নাল সিএসএস, ঠিক আছে। তো আমরা স্টাইল ট্যাগটাকে আমরা বলতে পারেন ইগনোর করব, করে আমাদের শুধুমাত্র লাগবে এই ভেতরের জিনিসটুকু, ঠিক আছে। এই যে ইম্পোর্ট স্টেটমেন্ট যেটা আমাদের রয়েছে, এটাকেই আমরা কপি করব। কপি করে জাস্ট এটাকে পেস্ট করবেন কোথায়? নিজের style.css এর একদম ওপরে, একদম ওপরে গিয়ে এটাকে পেস্ট করে দেবেন। করার পরে যেটা আমাদের নেক্সট স্টেপ, যেটা এই লিঙ্কের ক্ষেত্রেও সেম ছিল, অর্থাৎ এখান থেকে ফন্ট ফ্যামিলিকে চুজ করুন বা কপি করুন, করে এখানে গিয়ে এটাকে অ্যাড করে দিন, ঠিক আছে। এটা এখানেও সেম, লিঙ্ক ট্যাগের ক্ষেত্রেও সেম, ইম্পোর্টের ক্ষেত্রেও দুটোই সেম। এই নিচে কিন্তু কোনো চেঞ্জ হয় না, জাস্ট এই ওপরের পার্টটুকু চেঞ্জ হয়। দেখবেন এখানে দুটোই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এখানে জাস্ট আমি একবার দেখানোর চেষ্টা করি পুরোটাকে। ওকে, যদি দেখানো যায়, এখানে চেঞ্জ করছি, এখানে চেঞ্জ করছি, আমাদের শুধুমাত্র উপরের পার্টটা চেঞ্জ হচ্ছে, নিচে কিন্তু কোনো চেঞ্জ নেই, ঠিক আছে। তো এখানে ইম্পোর্ট করে আমি এটাকে কেন করছি? কারণ আমাদের কোডটাকে একটু ক্লিন রাখতে হয়। HTML এ শুধু HTML থাকবে, CSS এর ভেতরে যত রকমের ফন্ট ফ্যামিলি হোক, যত ফন্ট সাইজ হোক, সেগুলো আমাদের CSS এ থাকবে। ক্লিয়ার? বোঝাতে পেরেছি? এবারও যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন আমাকে। এনিবডি? যাদের প্রবলেম ছিল তারা কি বুঝতে পেরেছেন? হ্যান্ড রেজ করে দিতে পারেন, তাহলে আমি বুঝে যাই। বোঝাতে পারলাম? থ্যাংক ইউ। তাহলে এবার বলি নেক্সট জিনিস আমাদের। নেক্সট জিনিস হচ্ছে আমাদের কি করতে হবে? ফন্ট আমাদের কনফিগার্ড, ফন্টটা আপনি এখানে চেক করে নিতে পারেন যে ফন্ট আমাদের কাজ করছে, হ্যাঁ কাজ করছে। তাহলে আমরা এখান থেকে কী করবো? ক্লিন করে দিয়ে এটাকে এবার আমরা আমাদের ফর্মটাকে বানানোর মধ্যে যেতে পারি। কি কি বানাবো আমরা এখানে? প্রথমে আমাদের লগ ইন বলে হেডিংটা লাগবে। হেডিং মানেই H1 বা H2 যা খুশি আপনি ইউজ করতে পারেন এখানে। তো এখানে লগ ইনটাকে আগে বানাবো, তার আগে আমাদের এই ফর্ম যেহেতু আমি বলে দিয়েছি এটাকে পুরোটা ফর্ম ট্যাগের মধ্যে রেখে বানাবো, সেটাই আমরা করব। কিন্তু আরেকটা জিনিসও কথায় কথায় আমি ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে গ্রেডিয়েন্টটা, ঠিক আছে। অনেকের কোয়েশ্চেন ছিল কি করে গ্রেডিয়েন্টটাকে বানাবো। সিম্পল কিচ্ছু না, সেটা আমাকে সহজভাবে বানাতে হয় সেটা একবার দেখিয়ে দিই। তো আমি বললাম যে গ্রেডিয়েন্টটাকে আমরা অ্যাড করব ব্যাকগ্রাউন্ডের, মানে সরি, HTML এর বডিতে, ঠিক আছে। HTML এর বডিতে গ্রেডিয়েন্টটা অ্যাড করলে, কেন বলছি সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, আমাদের এখানে অন্য কোনো পেজ নেই, যেহেতু বডিতে অ্যাড করলে আমাদের এই পেজের এই জিনিসটা এই বডির মধ্যেই থাকবে, সেই কারণে HTML এর বডির মধ্যে আমরা এটাকে অ্যাড করতে চাই। ওকে, তো আমরা এখানে কি করব? ফার্স্ট অফ অল এখানে বডি ট্যাগটাকে প্রথমে সিলেক্ট করব। তো আমি একবার এখানে এটাকে ওপেন করি। তো বডি ট্যাগটাকে একবার সিলেক্ট করলাম, করার পরে এবার প্রথম জিনিস, আমরা যদি, এটা আপনাদের কাছে কোয়েশ্চেন, যদি আমি কোনো রকম কন্টেন্ট অ্যাড না করে, যদি ধরুন আমার কোনো একটা ডিভ ট্যাগ বা কোনো একটা সেকশন ট্যাগের ভেতরে যদি কোনো কন্টেন্ট ছাড়া আমি কোনো ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করি, তাহলে কি সেটা শো আপ করবে? মানে আমি কোনো একটা ডিভ ট্যাগ নিয়েছি, তার মধ্যে আমি কোনো কন্টেন্ট লিখিনি বা কোনো কিছু আমাদের লেখাই নেই তার মধ্যে, যদি আমি সেটা না করে যদি আমি তার মধ্যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার প্রোভাইড করি, সেটা কি আমাদের স্ক্রিনে দেখাবে, হ্যাঁ কি না? কোশ্চেনটা বোঝাতে পারলে একটুখানি বলে দিন আমাকে যে হ্যাঁ বুঝতে পেরেছি। যদি ডিভ ট্যাগ বা এই সেকশন ট্যাগ যে কোনো একটা ট্যাগে যদি কোনো কন্টেন্ট না থাকে, যদি সেখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করার চেষ্টা করি, তাহলে সেটা কি কাজ করবে কি করবে না, হ্যাঁ কি না? কোনটা কোনো কাজ করবেই না, করবে না স্যার। দেখাবে না ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। সেই কারণে এখানে আমরা বডিতে যদি ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি, সেটা কিন্তু আমাদের দেখায়।
তো আমি এখানে প্রথমে কি করার চেষ্টা করছি, আমরা এখানে প্রথমে বডির একটা হাইট দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে, যাতে আমাদের ডিজাইনটা যেন এই হাইট অনুযায়ী আমাদের প্রথম থেকে এই মাঝখানেই আসে। যেহেতু আমাদের এই ডিজাইনটা দেখবেন যে একদম স্ক্রিনের মিডিলে আছে, ভার্টিক্যালি আর হরিজন্টালি দুভাবেই মিডিলে আছে, সেই কারণে প্রথমে আমার কাজ হচ্ছে এই বডিতে একটা হাইট দেওয়া। তো আমি এখানে হাইট দিতে পারি, হাইট লিখতে পারি, হাইট লিখলে আমি এখানে 100 VH করতে পারি, ঠিক আছে, ভিউ পোর্ট হাইট, মানে আমাদের স্ক্রিনের হাইট যেটুকু হবে সেইটুকুই আমাদের পেজের হাইটও সেইটুকুই হবে, ঠিক আছে। তো আমি এখানে VH এইভাবে দিতে পারি, দিলে আমাদের কি হবে একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের এখানে কোনো চেঞ্জ আমরা দেখতে পারবো না, কারণ কি এখানে আমাদের অলরেডি বডি ট্যাগের হাইট 100 VH থাকে, ঠিক আছে। কিন্তু এটা আমি কেন করার চেষ্টা করছি, কারণ এখানে আমাদের যেহেতু কোনো কন্টেন্ট নেই, সেই কারণে আমি এখানে প্রথম থেকে একটা হাইট দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে আমাদের টোটাল জিনিসটা একটা মানে একদম স্ক্রিনের মিডিলে আসে, ক্লিয়ার। তো এখানে আমার সেটা করার পরে এবার আমি কি করতে চাই, এখানে একটা ভুল হয়েছে, সেটা আমি ইচ্ছা করেই করেছি, সেটা আমি পরে বলবো। এরপরে আমি এখানে ধরুন একটা ব্যাকগ্রাউন্ডে আমাদের ইমেজ অ্যাড করব, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডে ইমেজ বলতে এখানে যে গ্রেডিয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারে অ্যাড করা নেই, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বলে একটা প্রপার্টি হয়, সেখানে আমাদের এটা অ্যাড করা, বুঝতে পারলাম। তো এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ প্রপার্টিটা ইউজ করে আমরা একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট প্রোভাইড করব। গ্রেডিয়েন্ট দু ধরনের হয় সিএসএস এর মধ্যে, একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্ট মানে হচ্ছে একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট, মানে গ্রেডিয়েন্টটাকে দেখতে আপনি দেখে এমন মনে হবে যেন সেটা একটা পুরো স্ট্রেট লাইনে রয়েছে, ঠিক আছে। কিন্তু রেডিয়াল গ্রেডিয়েন্ট মানে কি, রেডিয়াল কথার অর্থ হচ্ছে একটু গোলাকার, ঠিক আছে। রেডিয়াল মানে হচ্ছে একটুখানি গোলাকার, সেটা দেখতে কেমন লাগবে যেন মনে হবে একটা সার্কেলের ওপরের পার্ট, সার্কেল বলতে একটা বৃত্ত, বৃত্তের একটা ওপরের পার্ট যেমন দেখতে হয় সেরকম লাগবে একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট দেখতে, ঠিক আছে। সেরকমই এখানে আমরা ইউজ করবো একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট। কেন, কারণ দেখবেন এখানে গ্রেডিয়েন্টটা আমাদের একটা স্ট্রেট লাইনে নেই, এটা আমাদের একটুখানি কার্ভ আছে এরকম, ঠিক আছে। এখানে একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট ইউজ করলেও আমি কিছু মাইন্ড করতাম না, কারণ এখানে খালি চোখে দেখে কেউ বুঝতে পারবে না যে এটা লিনিয়ার না আমাদের রেডিয়াল, সেই কারণে এখানে যদি কেউ লিনিয়ারও ইউজ করতো সেটা আমি কোনো মাইন্ড করতাম না কিছু, ঠিক আছে। সেই কারণে এখানে আমরা যেহেতু রেডিয়াল গ্রেডিয়েন্টই আমার ইউজ করা, সেই কারণে আমি চেষ্টা করবো এটাকে রেডিয়ালি রাখা, ওকে। তো আমি এখানে কি করব, এখানে আমি অ্যাড করব ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইমেজের মধ্যে রেডিয়াল গ্রেডিয়েন্টটাকে একবার চুজ করবেন। রেডিয়াল গ্রেডিয়েন্ট, আমি একটা জিনিস আপনাদের বলেছিলাম, যদি কোনো প্রপার্টির ভ্যালুর পরে এরকম একটা প্যারেন্থিসিস অথবা একটা বলতে পারেন যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করা থাকে, তাহলে সেটাকে কি বলে, এই টোটালটাকে আমরা একটা কি বলি, এনিবডি কোনো জানা আছে কারণ, আমি বলেছিলাম এটা আমরা ফাংশন ইউআরএল এর স্যার, ভেতর ফাংশন। দেখেছিলাম, ফাংশন বলে, অ্যাগ্রি করি সবাই, এটাকে একটা ফাংশন বলে, বলতে পারলাম। যদি আপনি কোনো একটা ভ্যালুর পরে এরকম একটা প্যারেন্থিসিস অথবা ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করা থাকে, যদি আপনি এটা দেখেন তাহলে বুঝবেন এটা একটা ফাংশন, ঠিক আছে। ফাংশন মানেই এই ফাংশনের কাজ হচ্ছে এর মধ্যে আমরা যে কোনো ভ্যালু, সেটাকে আর্গুমেন্ট বলে, ঠিক আছে, সেগুলোকে যখন আমরা প্রোভাইড করব, সেগুলো আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সলেট হয়ে একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজে বলতে পারেন যে চেঞ্জ হবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। গ্রেডিয়েন্ট, রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা একটা ফাংশন, এখানে আমরা কিছু কিছু ভ্যালু প্রোভাইড করি। যেমন ভ্যালুর মধ্যে প্রথম হচ্ছে যে আমাদের গ্রেডিয়েন্টটা কোথার থেকে কোথায় হবে, মানে কোন দিক থেকে আমাদের গ্রেডিয়েন্টটা আসবে, সেটা আমাদের এই রেডিয়াল গ্রেডিয়েন্টের মধ্যে থাকে, ওকে। তারপরে কি থাকে, আমাদের মেন ফ্যাক্টর যেটা আমাদের গ্রেডিয়েন্টের কালার, ঠিক আছে। গ্রেডিয়েন্টের কালারটাও আপনারা এখানেই প্রোভাইড করবেন, যে গ্রেডিয়েন্টটা আসলে কোন দিক থেকে কোন দিকে যাবে এবং কালার কি হবে, ঠিক আছে। প্রথমে যেটা বললাম, আমাদের এখানে গ্রেডিয়েন্টের একটা যেহেতু এটা একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, রেডিয়াল মানে হচ্ছে যেমন বললাম গোলাকার, ওকে। তো গোলাকার রেডিয়াল, অর্থাৎ রেডিয়াল মানে গোলাকার, যাই হোক। তো এই গোলাকার আমাদের যে গ্রেডিয়েন্টটা আছে তার কিন্তু অনেক রকমের ফর্ম হয়, ঠিক আছে। অনেক রকমের ফর্ম বলতে তার অনেক রকমের শেপ হয়। শেপের মধ্যে প্রথম হচ্ছে একটা এলিপস আর একটা সার্কেল, ঠিক আছে। এলিপস এবং সার্কেল, এলিপস এবং সার্কেলের মধ্যে ডিফারেন্সটা কি আমি দেখিয়ে মানে বোঝানোর চেষ্টা করি। প্রথমে কিভাবে লিখছি এটাকে দেখে নেবেন একবার। আমি লিখছি এখানে এলিপস, কি লিখলাম, ELLIPSE, এলিপস, ঠিক আছে। লেখার পরে এখানে আমাদের কিছু ভ্যালু দিতে হয়, ভ্যালুটা আমি এখনই প্রোভাইড করছি না, আমি আগে কি লিখব, এলিপস মানে হচ্ছে এখানে আমাদের যে কোন শেপে আমাদের গ্রেডিয়েন্টটা থাকবে, শেপ, গ্রেডিয়েন্টের শেপ, ঠিক আছে। তো গ্রেডিয়েন্টের শেপ এখানে কি দিচ্ছি, একটা এলিপস। এলিপস দেখতে কেমন হয়, আপনারা যদি গুগল করেন, সার্চ করবেন এলিপস, এলিপস বলতে বোঝানো হয় এই রকমের একটা জিনিস, এই যে এই বস্তুটাকে বলা হয় একটা গ্রেডিয়েন্ট অথবা জ্যামিতিক আকৃতি যাকে বলে, দেখুন একটা ডিম্বাকার আকৃতি, এটাকে বলা হয় একটা এলিপস, ঠিক আছে। এলিপস মানে এরকম একটা ডিম্বাকার আকৃতি, সেটাই আমরা এখানে ইউজ করছি, ঠিক আছে। তো এলিপস লেখার পরে এবার আমাদের এখানে এলিপসের একটা পজিশন দিতে হয়, মানে আমাদের গ্রেডিয়েন্টটার পজিশন কোথায় থাকবে সেটা। তো আমি এখানে ধরুন দিচ্ছি অ্যাট, AT অ্যাট
ইংলিশে যাকে বলে হয় যে একটা যাকে বলা হয় প্রিপোজিশনই বলে আই গেস, সেইটাকে কিন্তু এখানেও অ্যাড করা হয়। এলিপস অ্যাট, এটি অ্যাট মানে এলিপসের পরে অ্যাট মানে হচ্ছে সেটা আমাদের কোথায় থাকবে, আসলে আমাদের গ্রেডিয়েন্টটা কোথায় রাখতে চাই সেটা আমাদের এখান থেকে বোঝাচ্ছি। এবার এই অ্যাটের পরে আমাদের এখানে দিতে হয় যে কোন জায়গায় থাকবে। ধরুন আমি লিখলাম বটম, তারপরে লিখবো লেফট। ওকে, তো এখানে টোটালটাকে যদি আপনি একবার ইংলিশে পড়ার চেষ্টা করেন, কি লিখলাম আমি, ব্যাকগ্রাউন্ড ইমেজ রেডিয়াল গ্রেডিয়েন্ট, অর্থাৎ একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করছি আমি এখানে, এলিপস তার একটা শেপ, অ্যাট বটম লেফট। বটম লেফট কথার মানে কি, কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই বিষয়ে? বটম লেফট কথাটার মানে কি স্যার বলুন? বটমের লেফট স্যার বাম দিকে চলে যেতে একদম নিচে বাঁদিকে, বাম মানে পাশে। আমাদের গ্রেডিয়েন্টটা থাকবে এই পোর্শনটা, অর্থাৎ এখান থেকে আমাদের গ্রেডিয়েন্টটা দেখা যাবে, ঠিক আছে, এই দিক থেকে এরকম একটা দিকে, ঠিক আছে, বটম লেফট। ওকে, তো বটম লেফট লেখার পরে এবার আমাদের দিতে হয় কালার, ঠিক আছে, এবার আমরা দেবো কালার। কালারটা আমার অলরেডি চুজ করা আছে, তো আমি কালারটাকে এখান থেকে জাস্ট কপি করছি। কালারটা আমি কি দেবো, এখানে একটা হেক্স ভ্যালু দেওয়া আছে। এখানে একটা নতুন জিনিস আপনারা শিখতে পারবেন, সেটা হচ্ছে একটা হেক্স ভ্যালু। এটাকে বলা হয় কালারের হেক্স কোড। কি বলা হয়? হেক্স কোড, HEX, হেক্স কোড। হেক্স কোড কি চেনা আছে অনেকের, অনেকের নাও জানতে পারেন। এই হেক্স কোড কিন্তু আমাদের RGBর মতোই হয়, কিন্তু এখানে আমাদের ডিফারেন্সটা হচ্ছে এখানে 6টা আমাদের ক্যারেক্টার থাকে প্রত্যেক কালারের, ঠিক আছে, প্রত্যেক কালারের 6টা ইউনিক ক্যারেক্টার থাকে, যেটা থেকে একটা কালারকে ডিফাইন করা হয়। ভিজুয়াল স্টুডিও কোডের খুব একটা বড় সুবিধা, আপনি যদি এরকম একটা হেক্স কোডের উপরে আপনি নিজের মাউসটাকে নিয়ে যান, তাহলে আপনি দেখতে পারবেন কালারটা আসলে কিভাবে মানে আছে এখানে। এটাকে আপনি যদি RGBতে চেঞ্জ করতে চান, এটা RGBতেও চেঞ্জ হবে। এই যে ক্লিক করলে RGBতে এটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। এই RGBও কিন্তু একটা ফাংশন, কারণ এখানে আমাদের এটা একটা প্যারেনথিসিসের মধ্যে আমরা রেখেছি, ঠিক আছে। তো এখানে ভিজুয়াল স্টুডিও কোড কিন্তু এটা আমাদের করে দেয়। এখানে হেক্স ক্লিক করলে HSL, তারপরে আমাদের HWB, তারপরে আমাদের RGB, এরকম অনেক রকম কালারের ভার্জন থাকে, সেটা আমরা ইউজ করি। যেটা আপনার সুবিধা মনে হয় সেটাকে আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে হেক্সটাকে রাখছি, অথবা RGBও রাখতে পারি, ডাজন্ট ম্যাটার। বলতে পারলাম। এবার আমাদের এখানে যদি আমি এইটুকুকে সেভ করি, দেখা যাক কিছু আসে কিনা। আমি এখানে সেভ করেছি, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো কিছু চেঞ্জ আমি দেখতে পাইনি, ঠিক আছে। আমি একবার রিফ্রেশ করে দেখি, কোনো চেঞ্জ আমাদের আসেনি, কারণ আমাদের এই পুরোটা এখনো ইনকমপ্লিট, এখনো আমাদের কিছু কিছু জিনিস বাকি আছে এখানে, ঠিক আছে। এখানে আমাদের প্রথমে যে ভ্যালুটা আমরা দিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে কোন গ্রেডিয়েন্টের দুটো পার্ট হয়, একটা ওপরের পার্ট, একটা নিচের পার্ট, এরকম করে ভাবুন। মানে যেহেতু আমাদের এটা বটম লেফট থেকে আসবে, এই পাশ থেকে, তো আমাদের বটমে একটা কালার থাকবে আর ওপরের পার্টে একটা কালার থাকবে, যেটা আমরা এখানে গেলে দেখতে পারবো। ফিগমায় যাবেন, গিয়ে দেখবেন এখানে আমাদের বটম থেকে কালার এসছে একটা বেগুনি টাইপের কালার, কিন্তু উপরে একটা হোয়াইট কালার হলেও একটা হোয়াইট কালার আমার দিতে হবে। তো আমরা সবেমাত্র নিচের কালারটা দিয়েছি, আমাদের বাকি আছে কি, আমাদের এই ওপরের পার্টটার হোয়াইট কালারটাকে দিতে হবে এখন। সেটাই আমরা করব এই পার্টে, অর্থাৎ বটম লেফট এটা দেওয়ার পরে আমরা এখানে RGB অর্থাৎ একটা কালার ভ্যালু দিলাম। এবার কমা দিয়ে আমাদের এখানে আর একটা ভ্যালু দিতে হবে, ঠিক আছে। আমি এখানে কি করব, এখানে আমার আর একটা কালার চুজ করা আছে অলরেডি, সেটাকে আমি কপি করছি। কপি করার পরে দেখা যাক চলে কি চলে না, এখানে আমি পেস্ট করলাম। এটাকেও যদি আমি চাই, এটাকেও আমি RGBতে চেঞ্জ করে দিচ্ছি। সরি, কোথায় গেল RGB। ওকে, সেভ করি। দেখুন এবার আমার চলে এসছে এটা, ঠিক আছে। ভালো করে দেখবেন, এটা আমার চলে এসছে। আমি একটু জুম আউট করি, হয়তো জুম ইন করা আছে, না জুম ইন করা নেই, ঠিক আছে। এবার দেখুন এটা আমার কালারটা দিয়ে দিয়েছে, কিন্তু প্রবলেমটা এবার আপনাকে আপনাকে আমি আগে জিজ্ঞেস করি, জিনিসটা কি বোঝাতে পেরেছি? কোন জায়গা থেকে কোন দিকে যাবে আমাদের গ্রেডিয়েন্ট, কোন জায়গায় আমাদের কালারের কি ভ্যালু দিতে হবে, বোঝাতে পেরেছি? যদি বোঝাতে না পারি হ্যান্ড রেজ করে দিন। এনিওয়ান? কোনো প্রবলেম? সূর্যকান্ত বাবু বলুন। বলুন বলুন বলুন, কেউ যদি কোনো প্রবলেম থাকে কালার বুঝতে, এই কোডটুকুকে দেখুন, জাস্ট এই পার্টটা, এখানে যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন। রেডিয়াল গ্রেডিয়েন্ট কিভাবে ইউজ করতে হয় সেটা এখানে বলা আছে। যদি এখানে বুঝতে কোনো প্রবলেম থাকে ভালো করে দেখুন, একটুখানি টাইম নিন, নিয়ে আমাকে বলুন যে কোন পার্টটায় আপনার একটুখানি প্রবলেম হচ্ছে। কোনো প্রবলেম এনিবডি? একটুখানি ওয়েট করি। সূর্যকান্ত বাবু আপনার মাইকটা খোলা আছে, কিন্তু আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না। অন্যরা যদি পান আমাকে বলতে পারেন, কারণ উনি কিছু বলার চেষ্টা করছেন। যাদের যাদের বোঝাতে পেরেছি একটুখানি হ্যান্ড রেজ করুন। যারা যারা রেডিয়াল গ্রেডিয়েন্টটা বুঝতে পেরেছেন একটুখানি হ্যান্ড রেজ করে দিন আমাকে। ওকে,
যারা ক্লাস করছেন তারা আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, রেডিয়াল গ্রেডিয়েন্ট কিন্তু এখানে এইভাবে ইউজ করা আছে, কিন্তু এখানে ছোট ছোট জিনিস এখনো বাকি। কি কি বাকি? প্রথম জিনিস বাকি হচ্ছে এখানে গ্রেডিয়েন্টটা দেখবেন পুরো স্ক্রিন জুড়ে আমার ছড়িয়ে আছে, কিন্তু এটা কিন্তু আমার এই পার্টে নেই। ভালো করে দেখুন, এখানে আমাদের গ্রেডিয়েন্টটা কতটুকু আছে, আমাদের জাস্ট নিচের পার্টে আছে, কিন্তু ওপরের এই খালি আকাশের মতো জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, অর্থাৎ এখানে কালারটা একটুখানি ডিভাইড হয়ে আছে ভালোভাবে। তো আমাদের এটাকেও বানানোর জন্য একটুখানি মডিফাই করতে হবে এই কোডটাকে। ঠিক আছে, এই কোডটাকে একটুখানি মডিফাই করতে হবে যদি আমাদের এই ইফেক্টটা এরকম করে চাই। আমরা কি করব, আমরা যদি এটাকে এইভাবেও রাখি আমাদের কোনো যায় আসে না, কিন্তু যেহেতু আমাদের ক্লোজ এখনো আসেনি, সেটাকে আমরা কিভাবে করব, আমাদের এখানে কিছু কিছু মানে বলতে পারেন ভ্যালু এখনো অ্যাড করা বাকি। সেটা কি, আমরা এখানে কিছু কিছু পার্সেন্টেজ ভ্যালু দেবো। ঠিক আছে, 200%, 100%। কেন দিচ্ছি বলছি। আমি যদি এখানে 200% লিখে সেভ করি, এখানে দেখুন আমার এটা গায়েব হয়ে যাবে। কারণ কি, এখানে এলিপসের এই যে পরে আমরা 200% লিখছি, এটা হচ্ছে একটা এলিপসের সাইজের মতো। ভাবুন যে এলিপসের কিভাবে আমরা সাইজটাকে ডিফাইন করছি, যে কত বড় হবে আমাদের এলিপসটা। 200% আমি লিখলাম, ধরুন এটাকে একটা হাইট হিসেবে ভাবুন, তারপরে আমি এটার পরে লিখবো 100% আবার। এবার সেভ করি। এবার দেখুন আমাদের 100% লেখার পরে এখানে কিছু একটা চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হয়েছে, আমাদের এখানে এলিপসটার নিচের পার্টটা একটুখানি ডার্ক হয়ে গেছে। আমি যদি এটাকে একবার রিমুভ করি, দেখুন ভালো করে, আমি এই 200% 100%টাকে একবার রিমুভ করছি, সেভ করব। দেখুন আমাদের এটা একটুখানি ব্লেন্ড হয়ে আছে বেশিভাবে, কিন্তু যেই আমি এটাকে আবার অ্যাড করে সেভ করব, এবার দেখুন এটা আমাদের নিচের থেকে একটুখানি গাঢ় হয়ে উপরের দিকে গিয়ে মিশে গেছে, কিন্তু উপরের একটুখানি আকাশ আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, 200% 100% এটা হচ্ছে এলিপসের অ্যাকচুয়ালি আমরা সাইজটাকে ভাবতে পারেন ডিফাইন করছি এখানে। কিভাবে আমরা এলিপসটাকে অথবা এই গ্রেডিয়েন্টটাকে আমরা রাখবো সেটা আমরা এখান থেকে বলে দিয়েছি। এবার একটা মজার জিনিস আপনাদের দেখাই, সেটা হচ্ছে আপনি যদি এখানে বটম লেফট নাও রাখতে চান, আপনি এখানে কি করতে পারেন, আমি এখানে 200% 100% সরিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে কেটে দিচ্ছি একবার, দিয়ে এখানে লিখবো অ্যাট, যদি আমি লিখি সরি অ্যাট সেন্টার, সেভ করি। এবার দেখুন এখানে আমার এটা স্ক্রিনের সেন্টারে চলে এসেছে, গ্রেডিয়েন্টটা আমাদের স্ক্রিনের সেন্টারে চলে এসেছে, এবং দেখুন কি সুন্দর চারিপাশে ছড়িয়ে আছে গ্রেডিয়েন্টটা। ঠিক আছে, তো এটাকে দেখে এবার বুঝুন যে এটা কি কোনো দিক দিয়ে এলিপসের মতো দেখে আপনারা কি বুঝতে পারছেন এটা একটা এলিপস বা কোনো রকমের এটা একটা সার্কেল, কেউ কি দেখে বুঝতে পারছেন? এনিওয়ান? হ্যাঁ স্যার, এটা তো রেডিয়াল হয়ে গেছে। রেডিয়াল হয়েছে মানে একটা গোলাকার আকৃতি নিয়েছে, সবাই দেখতে পাচ্ছি, হ্যাঁ কি না একটু আমি বলে দিন, এবং অথবা হ্যাঁ মিস কেন্দ্রে করুন। কেন্দ্রে কালারটা ইয়ে হয়ে গেছে, ঠিক আছে, কেন্দ্রে আমাদের মাঝখানে কালারটা কালারটা। আছে, সেখান থেকে আমাদের এটা অ্যাকচুয়ালি চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি আমি সেন্টার থেকে সরিয়ে এটাকে যদি এবার বটম লেফট করে দিই, এটাকে আপনি বটম লেফটেই হবে না, বটম রাইটও করতে পারেন। আমি যদি এখানে লিখি বটম রাইট, সেভ করি, এবার দেখুন কালারটা আমাদের এই সাইড থেকে থ্রো হচ্ছে। ঠিক আছে, আমি এটাকে যদি শুধুমাত্র বটম রাখি কি হয় দেখি, দেখুন এটা নিচের থেকে শুরু হচ্ছে। এটাকে আপনি যদি অ্যাজ সিম্পল এজ দ্যাট টপ রাখি, এটা আমাদের ওপর থেকে নিচের দিকে নামবে। ঠিক আছে, জাস্ট এইটুকু ভ্যালু দিয়ে আমরা একটা গ্রেডিয়েন্ট বানিয়ে ফেলেছি অলরেডি, কিন্তু এটাকে ফার্দার আরও মডিফাইও করা যায়। যেমন আমাদের লাগবে কি কি, আমরা ধরুন এখানে বটম লেফট রাখবো, সেটাকে আমি লিখে নিই বটম লেফট, সেভ করি, বটম লেফট থেকে আসছে, ওকে খুব সুন্দর। এখানে আমাদের যে এলিপসের অ্যাকচুয়ালি একটা সাইজ, একটা বলতে পারেন যে গাঢ়ত্ব অথবা ইন্টেন্সিটি, সেটা আমরা এর পরের দুটো ভ্যালু দিয়ে প্রোভাইড করি, 200% 100%। ঠিক আছে, এবার আমি দেখাবো যে দুটো ভ্যালুর অ্যাকচুয়ালি মানেটা কি। আমি যদি এখান থেকে 100% যদি এটাকে ধরুন 20% করে দিই, দেখা যাক কি হয়। ভালো করে দেখুন কি হলো, আমি এখানে 100টাকে পরের 100টাকে চেঞ্জ করে 20 করে দিয়েছি। 20 করে দিলে এটা আমাদের চেঞ্জ হলো কি, এটা আমাদের পুরো পেজটাকে একদম নিচে একদম সেটিয়ে দিয়েছে, এবং আমাদের গ্রেডিয়েন্টটা কিন্তু পুরো হাইটে নেই এখন। ঠিক আছে, এটাকে আমি আরো একটু টুইক করি, ধরুন এটাকে 50% করে দিচ্ছি, একটুখানি উপরে আসবে। আমি যদি এটাকে আরেকটু 90% করে দিই, আরেকটু উপরে যাবে। তো এবার এটাকে আপনি চেঞ্জ করুন, ধরুন আমি এখানে 100ই রাখছি, রাখলাম। রাখার পরে এই 200%টাকে একবার 20% করে দেখা যাক কি হয়। ভালো করে দেখুন কি হচ্ছে, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এখানে আমাদের কি হচ্ছে। আমি এখানে 100টাকে 20 করেছিলাম, এটা আমাদের নিচের দিকে সেটে গেছিল। যেই আমি এই প্রথম 200টাকে 20% করলাম, এটা আমাদের কি হলো, লেফটের দিকে সেটে গেছে। মানে এখানে আমাদের ভ্যালুটা কি কি কাজ করছে, প্রথম ভ্যালুটা আমাদের যেখান থেকে গ্রেডিয়েন্টটা আসছে অর্থাৎ রাইট অথবা লেফট থেকে, আর পরের 100টা মানে পরের ভ্যালুটা টপ আর বটম থেকে। ঠিক আছে, এখানে আপনি টুইক করেও দেখতে পারেন, এই 100টাকে যদি আমি এখানে 20 করে দিই, আবার কি হতে পারে, আমাদের এটা দেখবেন নিচের দিকে সরে যাবে। দেখুন এলিপসটা আমাদের একদম নিচে গিয়ে ছোট হয়ে গেছে। বোঝাতে পারলাম, মানে পরের ভ্যালুটা এখানে কি কাজ করছে, আমাদের ওপর থেকে নিচের দিকে গ্রেডিয়েন্ট দিতে। এই প্রথম ভ্যালুটা আমাদের কাজ করছে লেফট থেকে রাইটের দিকে গ্রেডিয়েন্টটাকে পুশ করতে। তো এটা আমাদের কত ছিল, এটাকে যদি আমি 100% রাখি, দেখবেন কি হয়, সেভ করি, দেখুন এটা আমাদের গ্রেডিয়েন্টটাকে ছড়িয়ে দিয়েছে একটুখানি লেফট থেকে রাইটের দিকে। ঠিক আছে, এবার আমি যদি এটাকে 200% করে দিই, দেখুন কি হয়,
এটা আমাদের স্ক্রিন ছাড়িয়ে বেরিয়ে গেছে, যেটা আমরা অলরেডি কোনোদিন দেখতে পারবো না। কারণ কি, আমাদের বডির সাইজ তো জাস্ট ওইটুকু, মানে আমাদের বডির হাইটটা জাস্ট এইটুকু, সেই কারণে আমরা এর ওপরে কি হচ্ছে আমরা দেখতে পারবো না। বোঝাতে পারলাম? তো এখানে আমরা এটাকে এইভাবে রাখবো না, আমরা এটাকে একটু টুইক করবো, অর্থাৎ এটা প্রথমে ছিল 200 আর এটাকে রাখবো আমি 100। সেভ করবো, আমাদের গ্রেডিয়েন্টটা 1% চলে এসেছে। ঠিক আছে, এখনো ছোট্ট একটা জিনিস বাকি আছে, সেটাও আমি বলবো। এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম হাইট আর উইথ নিয়ে গ্রেডিয়েন্টের? এনিবডি? যারা যারা বুঝতে পেরেছেন এবার হ্যান্ড রেজ করে আমাকে বলে দিন। খুব ইজি জিনিস, যেটা আমরা জানি অলরেডি। ঠিক আছে, থ্যাঙ্কস লট। এবার নেক্সট থিং যেটা হচ্ছে, এখানে আমাদের একটা জিনিস আপনারা নোটিস করুন, এখানে যদি আমি 100টাকে ধরুন, আমাদের এখানে লগ ইন পেজের ডিজাইনটা দেখুন, এখানে আমাদের আকাশটা অথবা টপ পার্ট যেটা, যেখানে আমাদের সাদা কালারটা রয়েছে, এক সেকেন্ড সরি, এই ওপরের সাদা পার্টটা একটুখানি দেখুন আমাদের ওভার এক্সপোজড আছে, অথবা একটুখানি ওপর থেকে নিচের দিকে, বেশি নিচের দিকে আছে। ঠিক আছে, দেখুন এখানে ওপরের সাদা পার্টটা আমরা একটুখানি দেখতে পাচ্ছি, কিন্তু এইখানে কিন্তু আমরা কোনোভাবে সেটাকে বেশিরভাগ অংশটা দেখতে পাচ্ছি না। এটা কিন্তু আমাদের বেগুনি পার্টটা একটুখানি বেশি ধরে রেখে দিয়েছে। তাহলে আপনি বলবেন কি স্যার, এই যে বেগুনি যে আমাদের গ্রেডিয়েন্ট আছে, এটাকে একটু নিচের দিকে সরিয়ে দিন, তাই নয় কি? তাহলে আমরা কি করতে পারি, আমরা 100টাকে চেঞ্জ করব, 100টাকে চেঞ্জ করি, ধরুন আমি 60% করছি, করলাম, করলে আমাদের কিছুটা জিনিস আমাদের ঠিক হয়েছে। দেখুন কিছুটা জিনিস আমাদের মোটামুটি কাজের কাজ হয়েছে। ঠিক আছে, এখানে আমি এটাকে করলাম, করলে আমাদের এটা নিচের দিকে চলে এসেছে। তো এখানে যদি এটা আপনি করতে চান করতেই পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এরও আর একটা সাবস্টিটিউট আমি বলে দিচ্ছি। সাবস্টিটিউটটা হচ্ছে, আমরা এখানে কালারেরও পার্সেন্টেজ দিতে পারি। মানে আমাদের RGBতে কালার আছে, এই RGB কালারেরও আমরা একটা পার্সেন্টেজ দিয়ে বোঝাতে পারি যে সেটা আমাদের স্ক্রিনে কতটা অংশ নিয়ে থাকবে। এটা রেডিয়াল গ্রেডিয়েন্টের একটা ফাংশনেরই একটা ভ্যালুর মধ্যে পড়ে। ঠিক আছে, তো আমি যদি লাস্টের ভ্যালু আমাদের যেটা সাদা কালার আছে, অথবা একটা নীল নীল টাইপের কালার এটা একটা, সেটায় যদি আমি পরে গিয়ে এই যে আমাদের যে ব্র্যাকেটটা শেষ হচ্ছে RGBর, সেখানে গিয়ে যদি একটা পার্সেন্টেজের ভ্যালু দিই, ধরুন আমি কত দেবো, 10%। ঠিক আছে, আপাতত 10% দিয়ে শুরু করা যাক, সেভ করব। এবার দেখুন কি হলো, আমি জাস্ট RGBটাকে 10% দিলাম, এখানে আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল, পুরো স্ক্রিনে যত যে আমাদের নীল পার্টটা ছিল, অর্থাৎ নীল না, এটা একটা সাদা টাইপেরই ভাব, তো সেটাই মানে আমাদের এখানে পুশ করে দিয়েছে নিচের দিকে আমাদের এই গ্রেডিয়েন্টটাকে। ঠিক আছে, তো আমরা এটাকে এখান থেকেও চেঞ্জ করতে পারি, এখান থেকেও চেঞ্জ করতে পারি। তো আমি এখানে এটাকে এইভাবে করবো না, আমি এখানে এটাকে 60% রাখবো, রাখলে আমাদের দেখবেন এখানে গ্রেডিয়েন্টটা একদম পারফেক্টলি স্মুদেন আউট হয়ে গেছে, যেটা আমাদের এইখানটায় হচ্ছে। দেখুন এখানে আমাদের এটা হচ্ছে। তো আমি এখানে যদি এটাকে স্ক্রিনটাকে লার্জ করে দিই, কি হয় এবার দেখুন, এই পেজটা আর এই পেজটা দেখবেন এবার আমাদের অলমোস্ট সেম হয়ে গেছে। ক্লিয়ার? কোন জায়গা থেকে দুটো সাবস্টিটিউট আমি বললাম, একটা ওই 200 আর 100 ভ্যালু, আর একটা আমাদের কালারের পরেও একটা পার্সেন্টেজ দিয়ে আমরা কিন্তু আমাদের গ্রেডিয়েন্টটাকে ছোট বড় করতে পারি। শঙ্করবাবু বুঝতে পেরেছি, হ্যান্ডেস করলেন দেখলাম। ওকে, সবাই যাদের যাদের বোঝাতে পেরেছি একটু হ্যান্ডেস করে দিন আমাকে, যাদের ক্লিয়ার ব্যাপারটা। ওকে, থ্যাংক ইউ। তাহলে গ্রেডিয়েন্টটা আমাদের হয়ে গেছে। এবার আপনি এটাকে নিজে একটুখানি মডিফাই করতে পারেন, এটাকে ছোট বড় করলে আপনার যদি কোনো রকম আরও একটু মডিফাই করতে হয়, তাহলে এবার আপনারা জানবেন যে কোথা থেকে এটাকে মডিফাই করবেন। আর যদি কালার চেঞ্জ করতে হয়, আপনি এখান থেকে কালার পিকারটাকে ধরে সাইডে করে দিন, সেভ করুন, এখানে গ্রেডিয়েন্টটা কিছুটা এরকম দেখতে লাগবে। ঠিক আছে, তো এবার এটা আপনাদের পুরোটাই টুইকিং, আপনাদের উপরে দায়িত্ব যে আপনাদের কোনটা ভালো লাগছে। ঠিক আছে, তো এটা আপনারা করে আমাকে নতুন নতুন গ্রেডিয়েন্ট বানিয়ে দেখাতে পারেন যে কিভাবে কিভাবে করতে হয়। যদি আমার নলেজের বাইরেও যদি আপনারা নতুন কিছু জানতে পারেন, সেটাও আমাকে বলতে পারেন যে স্যার আমি এটা নতুন শিখেছি, সেটাও আমি দেখবো। তো গ্রুপটা সবার জন্য খোলা। ঠিক আছে, ক্রিয়েটিভিটি ওখানে আপনারা দেখাবেন, সেখানে কোনো রোকটোক নেই। ক্লিয়ার? চলুন এবার নেক্সট থিং আমাদের কি আসছে, এবার আমাদের এই যে এখানে ফর্মটা যে বানাবো, সেই ফর্মের একটা মানে সেন্টার তো আমাদের ফর্মটাকে করতে হবে, তাহলে আমাদের ফর্মটাকে আগে বানিয়ে নিই আমরা, তারপরে আমরা এখানে ফ্লেক্স বক্স অ্যাড করে এটাকে সেন্টার করে দিতে পারি স্ক্রিনে। ঠিক আছে, তো এবার আমরা HTML এর ভেতরে এবার একটা ফর্ম বানাবো। কি বানাবো? আমরা HTML একটা ফর্ম বানাবো। তার জন্য আমরা কি করি, আমরা বডিতে গিয়ে আমি একটু স্পেস দিচ্ছি, লিখবো ফর্ম। ঠিক আছে, ফর্ম লিখলাম, অ্যাকশনটাকে আমি মুছে দিচ্ছি, আমাদের এখানে লাগবে না, অ্যাকশন আমাদের PHP-তে কাজ করে, আমাদের এখানে অ্যাকশন ট্যাগ এখন লাগবে না। ওকে, সরি, অ্যাট্রিবিউট। এবার এবার আশা করি কারো কোনো ডিজাইনিংয়ে প্রবলেম নাও হতে পারে, কারণ কি এখানে আমরা জানি প্রথমে আমাদের কি লাগবে, একটা লগ ইন, একটা এটাকে বলা হয় একটা হেডিং, আর এটাকে বলা হয় কি বলা হয়, এনিবডি কে বলতে পারবে আমাকে? এটাকে যদি একটা হেডিং বলে, নিচেরটাকে কি বলা যেতে পারে? সাবটাইটেল। সাবটাইটেল। ওকে, খুব ক্লোজ, খুবই ক্লোজ। আর কেউ ট্রাই করতে চায়? সাব হেডিং, হেডিং, সাব হেডিং। ঠিক আছে, সাবটাইটেলও
একদম ঠিক। টাইটেল আর সাবটাইটেল আমি যেহেতু হেডিং হিসেবে জিজ্ঞেস করেছি, তো হেডিং সাবহেডিং। ওকে, প্রথমে আমরা কি বানাবো তাহলে? আমাদের প্রথমে হেডিংটাকে বানিয়ে নিই। চলুন, আমি কি করব, এখানে একটা H1 ট্যাগ ইউজ করছি, যেহেতু আমাদের সিঙ্গেল পেজ আপাতত। আমি এখানে একটা লিখবো H1, লিখবো লগ ইন। ওকে, একবার টাইম টু টাইম আমি চেকও করবো যে আমাদের ঠিকঠাক হচ্ছে কিনা। দেখুন লগ ইন লেখাটা আমার চলে এসেছে। অলরাইট, এবার আমাদের কি করতে হবে, একটা সাবহেডিং বানাতে হবে অবভিয়াসলি। তো আমি এখানে H2 ট্যাগ নেবো। ধরুন এখানে আমাদের সাবহেডিংয়ে কি লাগবে, লগ ইন উইথ ইউর, কি লেখা আছে এখানে, কি লেখা ছিল, লগ ইন উইথ ইউর প্রিফার্ড সার্ভিস। ওকে, তো আমি এখানে এটাকে কপি করবো, এখানে গিয়ে পেস্ট করে দেবো, ব্যাস হেডিং সাবহেডিং রেডি। কিন্তু এটা কি দেখতে কোনোভাবেই এরকম লাগছে যে একটা লগ ইনটা এরকম দেখতে, আর সাবহেডিংটা আমাদের কিছুটা এরকম একটু গ্রেড আউট হয়ে আছে, সেটা কি কোনোভাবেই লাগছে না? তার জন্য আমাদের সিএসএস লিখতে হবে, সিম্পল ব্যাপার। ঠিক আছে, প্রথমে আমাদের প্রথম কাজ কি হবে, আমাদের যেহেতু ফর্ম ট্যাগটা আমরা জেনারেট করে নিয়েছি এবং তার মধ্যে আমাদের জিনিসপত্র চলে এসছে, এবার আমরা কি করব, আমাদের এবার কাজ হবে এই টোটালটাকে স্ক্রিনের সেন্টারে নিয়ে আসা। কি করব, টোটালটাকে আমাদের স্ক্রিনের সেন্টারে নিয়ে আসবো। ঠিক আছে, তো আমরা এখানে বডি ট্যাগের সাহারা নেব এইটাকে সেন্টার করার জন্য। তো আমি বডি ট্যাগে গিয়ে একটুখানি ফ্লেক্স বক্স বানাবো। তো আমি কি লিখবো, ধরুন এখানে ডিসপ্লে ফ্লেক্স, সেভ করি, কোনো চেঞ্জ নেই। তারপরে আমরা কি করব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, জানি আশা করি ফ্লেক্স বক্স ফ্রগি যারা খেলেছেন তারা এটা জানতে পারবেন। আর অ্যালাইন আইটেমস আমাদের করতে হবে সেন্টার, সেভ করি। দেখুন এটা স্ক্রিনের সেন্টারে চলে এসছে। ক্লিয়ার? এটুকুতে আশা করি কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এবার আমাদের এখানে আমাদের এটা হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এটাকে একটু ডিজাইন করতে হবে। ঠিক আছে, H1 আর H2 ট্যাগটাকে একটুখানি আমরা ডিজাইন করে নিই। চলুন, তো আমরা কি করব, এখানে প্রথমে সিলেক্ট করব এই H1 ট্যাগটাকে। তো সিলেকশনের মেথড অনেকগুলো আছে, চাইল্ড আছে, ডিসেন্ডেন্ট আছে, যা খুশি আপনারা ইউজ করতে পারেন। আমি এখানে একটা ডিসেন্ডেন্ট সিলেক্টর ইউজ করছি। ঠিক আছে, তো আমি এখানে কি করব, লিখবো ফর্ম, লেখার পরে আমি সিলেক্ট করব H1। ঠিক আছে, আমি এখানে ক্লাস বা অ্যাট্রিবিউট এখনো ক্লাস বা আইডি ইউজ করিনি, সেটা পরে করব। যেহেতু আমাদের H1 ট্যাগ এখানে কটা আছে ভালো করে দেখবেন, এখানে আমাদের এই একটা হেডিং আছে আর একটা সাব হেডিং আছে, সেই কারণে আমি এখানে কোনো ক্লাস অ্যাট্রিবিউট ইউজ করিনি। ঠিক আছে, আমি জাস্ট এলিমেন্ট সিলেক্টর দিয়ে এটাকে সিলেক্ট করে নিয়েছি। তো ফর্মের মধ্যে আমাদের H1 আছে, সেইভাবে ডিসেন্ডেন্ট ইউজ করে আমি এটাকে ইউজ করছি এবার। তো আমি এখানে কি করব, তো প্রথমে আমি কি করছি, আমাদের এখানে H1টাকে আশা করি কোনো চেঞ্জ করা লাগবে না, দেখি একটুখানি দাঁড়ান, এটাকে আমাদের সেমই আছে, অলমোস্ট সেম আছে। তো আমি এক কাজ করি, এটাকে H2 দিয়ে শুরু করি, H2টাকে চেঞ্জ করি প্রথমে। ওকে, তো প্রথমে আমি কি করব, ফন্ট ওয়েটটাকে একটুখানি কমাবো, কারণ আমাদের সাব হেডিংটা আমাদের একটুখানি লাইট চাই। তো আমি এখানে কি করতে পারি, আমি এখানে এই ফন্ট ওয়েটটাকে কত করব, ধরুন 400, সেভ করি। দেখুন এটার ফন্ট ওয়েট কমে গেছে। এবার আমরা কি করব, এখানে আমরা ফন্টটার সাইজ দেবো, একটা ফন্ট সাইজ। ওকে, এখানে আমার দেওয়া ছিল 17 পিক্সেল। এখানে আপনি নিজের মতো করে এটাকে চেঞ্জ করে দেখতে পারেন যে কতটা আপনার ভালো লাগছে। ঠিক আছে, 17 পিক্সেল, এটা আমার ওই ডিজাইনে ছিল, সেই কারণে আমি 17 পিক্সেলই ইউজ করছি। আর এখানে ফন্টের একটা কালার ছিল, কালারটা আমি দিয়ে দিচ্ছি। কালার ছিল আমাদের একটা, আর হেক্স ভ্যালু ছিল আই গেস, তো এখানে দেবো হ্যাশ হেক্স ভ্যালু, সেভ করি। এটা আমাদের হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু এখানে গ্রেডিয়েন্টটার জন্য এটা দেখতে একটু অসুবিধা হচ্ছে আমি জানি। সেখানে আমাদের যখন ফর্মটাকে আমরা একটুখানি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট করে দেবো, তখন আমাদের এটা দেখা ঠিকঠাকই যাবে। সেটাকেই করে নেওয়া যাক। তো আমরা ফর্মের আগে একটুখানি ফর্ম দিই, দেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে একবার দিয়ে দিই, দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড কালার আমি দেবো হোয়াইট, সেভ করি। এবার দেখুন ফর্মটা আমার চলে এসছে, ফর্মটা একটা আমার ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিয়েছে। এখানে আরও অনেক কিছু করা যায়, যেমন প্যাডিং দিতে হবে আমাদের বর্ডারের একটা রেডিয়াস দিতে হবে, সেই সমস্ত জিনিসগুলো একবার কুইকলি একবার করে নেওয়া যাক। তো আমি এখানে ধরুন প্যাডিং দেবো, কত দেওয়া যায়, 40 পিক্সেল। ওকে, সেভ করি, 40 পিক্সেলের প্যাডিং চলে এসছে। এবার আমরা কি করব, বর্ডারের রেডিয়াস দেবো, বর্ডার রেডিয়াস দেবো কত, 10 পিক্সেল, সেভ করি। বর্ডার রেডিয়াস চলে এসছে। আর আমাদের কি করতে হবে, আর কিছু কি দরকার, একটা বর্ডারের কালারও দিতে পারি আমরা, সেটাও করা যায়। তো আমরা এখানে বর্ডার লিখবো, লিখে দেব ধরুন 1 পিক্সেল সলিড। কালারটা এখান থেকে আমি চুজ করছি, আমার এখানে অলরেডি বানানো আছে জিনিসটা, কালারটা আমি এখান থেকে স্যার নিলাম। হাইব্রিড হ্যাঁ দেবো, সেটাও ই দেবো, করবেন না স্যার? অবশ্যই দেবো, আগে দেখে নিই। আচ্ছা, তো এখানে আমাদের 1 পিক্সেল দিলাম। এবার দেখি এখানে ডিজাইনটা একটু ফলো করি। তো এখানে 1 পিক্সেল বর্ডারটা হয়তো একটু বেশি লাগবে। তো এখানে আপাতত 1 পিক্সেল থাক, পরে যদি আপনার চেঞ্জ করতে ইচ্ছে করে আপনি বর্ডার থেকে জানেন কোথা থেকে চেঞ্জ করতে হবে, সেটা করে নেবেন। ওকে, এবার নেক্সট জিনিস সেটা হচ্ছে, এই যে ফর্ম আছে ভালো করে দেখবেন, এখানে ফর্মের একটা আমাদের উইথ দেওয়া আছে, অর্থাৎ ফর্মটা একটা আমাদের নির্দিষ্ট উইথ অর্থাৎ চওড়া জায়গা নিয়ে আমাদের রয়েছে। তো এটাকে আমরা একটা ফিক্স করতে পারি, অর্থাৎ ফর্মটাকে আমরা ফিক্স উইথ দিতে পারি, যাতে আমাদের ডিজাইনটা যেন সেখানে সীমাবদ্ধ থাকে, আমাদের ডিজাইনের জিনিসপত্র বাড়লে যেন সেটা নিজেদের জায়গা ছেড়ে না বেরিয়ে যায়, সেই কারণে আমাদের ফর্মের একটা উইথ প্রোভাইড করতে হয়।
ঠিক আছে? তো এখানে আমি কি বললাম, এখানে একটা উইথ লাগবে। তো আমি এখানে কি করতে পারি, এখানে একটা হয় ম্যাক্স উইথ, না হলে আমরা উইথ ইউজ করতে পারি। ঠিক আছে? ম্যাক্স উইথের মানে আমি আগের দিন বুঝিয়েছিলাম ম্যাক্স উইথ মানেটা কি। ম্যাক্স উইথ মানে হচ্ছে সেটা অ্যাকচুয়ালি আমাদের গ্রো হবে না, সেটা আমাদের শ্রিঙ্ক হতে পারবে। মানে ম্যাক্সিমাম উইথ তার একটা সার্টেন ভ্যালু থাকবে, সেখান থেকে সেটা কমতে পারবে কিন্তু বাড়তে পারবে না। আগের দিনের ক্লাসে স্যার যেটা এই আমরা দেখেছিলাম। ম্যাক্স উইথের কথা যখন আসলে তখন একটু কথা বলি। আমার তো ম্যাক্স উইথটা নিচ্ছে না, আমি হ্যাঁ, আমি ট্রাই গ্রুপে আপনাকে করছিলাম বিকেলবেলা। রিপ্লাই করেছিলাম স্যার, আমি বললাম না ওই এইচটিএমএলটা একটুখানি পাঠান আমাকে। ও এসটিএমএলটা ছবি তুলেছিলাম কিনা, ঠিক আছে আমি ছবিটা একবার পাঠাননি দিয়ে আপনি, দেবো ওখানে এইচটিএমএল এখন এর ওখানে ক্লাস ছবিটা চালানোর দেননি, পরে। আমি দেখে আমি দিয়ে দেবো। ঠিক আছে? যদি তাও না হয় আমি কোডটা আপনার নিয়ে নিয়ে আমি তারপরে ডিবাগ করে দেবো। ওকে? তো এখানে ধরুন আচ্ছা স্যার। আমি এখানে একটা ম্যাক্স উইথ প্রোভাইড করার চেষ্টা করি। ম্যাক্স উইথ প্রথম প্রথম কেন বলছি কাজ করে না, ফ্লেক্স বক্স থাকলে ম্যাক্স উইথ মাঝে মধ্যে কাজ করতে চায় না। কারণ ফ্লেক্স বক্সের নিজের একটা ডিজাইনের ফ্লো থাকে। ঠিক আছে? যদি আপনি ফ্লেক্স বক্স ইউজ করে থাকেন ইন্টেন্সিভলি, যখন আপনি ইউজ করবেন তখন আপনি দেখবেন যে কোনো একটা ইনপুট ট্যাগে যদি কোনো একটা ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করেন, সেটা দেখবেন পুরো স্ক্রিনে আমাদের ছড়িয়ে যায়। ঠিক আছে? সেই কারণে ম্যাক্স উইথ যেখানে যেখানে ফ্লেক্স বক্স অ্যাপ্লাই করা থাকে সেখানে হয়তো ম্যাক্স উইথ নাও কাজ করতে পারে। সেটারও একটা ওয়ার্ক অ্যারাউন্ড আছে, যেটাকে একটা উইথ বলা হয়। তো উইথ দিলে আপনার যে কোনো জায়গায় সেটা কাজ করে। ঠিক আছে? তো আমি এখানে প্রথমে একটা ম্যাক্স উইথ দেওয়ার চেষ্টা করি। ধরুন ম্যাক্স উইথ কত দেবো, ধরুন 800 পিক্সেল সেভ করি। ঠিক আছে? সেম যেমন বললাম ম্যাক্স উইথ দিলাম, আমাদের এখানে চেঞ্জ হয়নি কোনো রকম। কেন হয়নি? কারণ এখানে বডিটাকে দেখবেন এখানে আমাদের ফ্লেক্স দেওয়া আছে। ঠিক আছে? ফ্লেক্স বক্স কিন্তু আমাদের উইথের সাথে খেলা করে। ঠিক আছে? এটা কিন্তু একটা জিনিস যেটা আপনারা দেখবেন ডেইলি লাইফে, সেটা যদি ফ্লেক্স বক্সটাকে আস্তে আস্তে ইউজ করা শুরু করেন, তাহলে আপনাদের এই ডিজাইনের ফ্লগুলো আপনি বুঝতে পারবেন নিজেই। ঠিক আছে? সেই কারণে আমাদের এখানে ম্যাক্স উইথ যদি আমরা ইউজ না করি, এখানে যদি আমরা একটা মিনিমাম উইথ দিই, দেখবেন এখানে মিনিমাম উইথ দিলে এটা আমাদের কাজ করছে। কেন কাজ করছে? কারণ মিনিমাম উইথের মানে এটাকে ফোর্সফুলি আমরা মিনিমাম, অর্থাৎ একটা জিনিসের মিনিমাম আমরা একটা চওড়া, সেটাকে আমরা 800 পিক্সেল মিনিমাম করে দিচ্ছি। অর্থাৎ সেটা মিনিমাম 800 পিক্সেল হবে, তার থেকে বাড়তে পারবে কিন্তু কমতে পারবে না। দেখি হয় কিনা। তো আমি এখানে যদি বড় করি, এখানে আমাদের এটা বড় হচ্ছে না। সরি, মিনিমাম উইথ তো আমাদের বাড়ে, হ্যাঁ তাই তো, ঠিকই তো আছে। তো এটা আমাদের বাড়ে। ঠিক আছে? কিন্তু এটা কেন বাড়ছে না, ওইটাই রিজন। ঠিক আছে? এখানে 800 পিক্সেল যেহেতু আমাদের বডির মধ্যেই আছে, সেই কারণে আমাদের দেখুন এখানে যদি আমি শ্রিঙ্ক করি আমার ডিসপ্লেটাকে, এখানে দেখবেন এটা কমবে না কোনোভাবে। ঠিক আছে? এটা দেখবেন আমাদের স্ক্রিনটাকে ওভারফ্লো করে দেবে। এখানে দেখুন এটা ওভারফ্লো হচ্ছে, সাইডে যাবো, এই যে। ঠিক আছে? সেই কারণে এখানে মিনিমাম উইথ আমার লাগবে না। ওকে? তো এখানে আমি কি করতে পারি, এখানে আমি একটা উইথ ইউজ করি। উইথেও সেম কাজই হয়। যদি আমি উইথ ইউজ করি, এখানে হয়তো এটা শ্রিঙ্ক হবে না কোনোভাবে, দেখি। না, উইথে শ্রিঙ্ক হয়, সরি, আমারও ঠিক খেয়াল থাকে না মাঝে মধ্যে। তো এখানে উইথ লিখলে দেখবেন এটা শ্রিঙ্ক হচ্ছে। ঠিক আছে? কিন্তু ম্যাক্স উইথ কেন কাজ করলো না? রিজন সিম্পল, আমাদের ওখানে ফ্লেক্স বক্স দেওয়া রয়েছে। ঠিক আছে? ফ্লেক্স বক্স কিন্তু আমাদের উইথের সাথে বললাম যেমন ম্যানিপুলেট করে দেয় ওটাকে। সেই কারণে আমরা এখানে উইথ ইউজ করলে আমাদের সেম জিনিসটা আমরা এখানে পাবো। ওকে? নেক্সট আমাদের কি আসবে তাহলে, যখন আমাদের এটা হয়ে গেছে, এবার আমাদের কিছু কিছু জিনিস বাকি আছে, যেটা হচ্ছে এই লগ ইনের বাটনগুলো। ওকে? লগ ইনের বাটনগুলো আমি কি দিয়ে বানাতে পারি? তো আমি এখানে যদি বাটন ইউজ করি তাও কাজ করবে। যদি আমি এখানে কোনো একটা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করি সেটাও কাজ করবে। তো এখানে আমি প্রেফার করি একটা বাটন ইউজ করার। অ্যাঙ্কার ট্যাগেও আপনি করতে পারেন, কিন্তু বাটন ইউজ করলে প্রথম থেকে বাটনের যেহেতু একটা স্ট্রাকচার থাকে, সেটাকে ডিজাইন করা সহজ হয়। ঠিক আছে? তো এখানে আমি কি করব, এখানে আমি একটা ফর্মের ভেতরেই একটা ডিভ বানাবো, যেহেতু বাটনগুলো আমাদের, সরি, একটা ডিভ বানিয়ে বাটনগুলোকে একসাথে মানে বলতে পারেন যে কন্টেনারাইজ করে দেবো। তো আমি এখানে বাটন বানাবো কটা, 3টে বাটন লাগবে। তো ইনটু আমাদের 3, সেভ করি। 3টে বাটন। তো এখানে দেখি আসছে কিনা, হ্যাঁ এখানে এসছে। এবারে আমাদের বাটনগুলোর নাম দিতে হবে। তো আমি এখানে এগুলোকে নিচে নিচে পাঠাই, অপশন, ওকে। ঠিক আছে? তো আমি এখানে কি করব, বাটনের প্রথমটায় আছে কি, আমাদের এখানে আইকনগুলোও লাগবে, তারপরে আমাদের আমাদের লেখাটাও লাগবে। তো আমি এখানে লিখে রাখছি লগ ইন উইথ, প্রথমে ছিল আমাদের গিট হাব, সেভ করি, চলে এসছে। নেক্সট আমাদের কি ছিল, লগ ইন উইথ গুগল, সেভ করি, চলে এসছে। তারপরে আমাদের আছে কি, লগ ইন উইথ, আমাদের কি আছে, অ্যাপেল, আই গেস অ্যাপেল ছিল, বানান ভুল, অ্যাপেল, ব্যাস। ঠিক আছে? কোথায় গেল, APPLE, হয়ে গেল। এবার আমাদের বাটনটাকে ডিজাইন করা দরকার। তো আমি এখানে কি করেছিলাম বলে দিই, আমি এখানে এই যে ডিভ দিয়েছিলাম, একটা ডিভটাকেও একটুখানি স্টাইল করেছিলাম। ঠিক আছে? ডিভটাকে একটুখানি স্টাইল করেছিলাম ইন দ্য সেন্স, ডিভের ভেতরে আমাদের কিছু প্যাডিং ছিল, একটা বর্ডার বটম ছিল। সেই কারণে নিচের এই জিনিসটা, এই যে দেখছেন একটুখানি আমি জুম ইন করি, এখানে যে দাগটা দেখতে পাচ্ছেন, এই যে এই দাগটা কিন্তু ওই বর্ডার বটমের জন্য এসছে। এখানে আপনি একটা হরিজন্টাল রুল বলে একটা ট্যাগ হয়, HR ট্যাগ, সেটাকে ইউজ করে কিন্তু এটাকে বানাতে পারেন।
কিন্তু আমি বর্ডার বটম কেন ইউজ করেছিলাম, তাহলে আমাদের এটা কন্ট্রোল লেভেল একটু বেশি থাকে, এইচআর ট্যাগটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না খুব সহজে, ঠিক আছে? সেই কারণে আমাদের এটাকেও একটুখানি ডিজাইন করতে হবে। তো আমি এখানে কি করতে পারি, এখানে আমরা ডিভে একটা ক্লাস বানাবো, ঠিক আছে? ধরুন ক্লাসের নাম দিচ্ছি সোশ্যাল বাটন কন্টেনার। কি বানালাম? সোশ্যাল বাটন কন্টেনার বলে একটা ক্লাস বানালাম। ক্লাসের নাম আপনারা নিজেদের মতো দেবেন, সেখানে কোনো অসুবিধা নেই। তো আমি এখানে টেলউইন্ডের যেভাবে ক্লাসগুলো ইউজ করছিলাম কিছুদিন ধরে, সেটাকে আমি ইউজ করছি না, যেহেতু আমাদের প্রজেক্টটা একটুখানি লেন্দি হবে। সেই কারণে যদি আমি ওই ইন্ডিভিজুয়াল ক্লাস বানাতে যাই, তো এখানে একটাই ক্লাস বানাচ্ছি পুরোটার জন্য। ওকে, তো এখানে আমি এটাকে কপি করলাম, করে ডিসেন্ডেন্ট সিলেক্টর দিয়ে আমি এখানে ফর্মের পরে এটাকে লিখবো, ফর্ম ডট আমাদের এটা। ওকে, এবার আমাদের এখানে কিছু কিছু জিনিস অ্যাপ্লাই করতে হবে। কি কি অ্যাপ্লাই করতে হবে বলে দিই। প্রথমে লাগবে আমাদের একটা প্যাডিং। প্যাডিং কত লাগবে, ধরুন 20 পিক্সেল, ঠিক আছে? এবার 20 পিক্সেল দিলেই আমাদের হবে না, একটা জিনিস আমি দেখিয়ে দিই সেটা। ধরুন 20 পিক্সেল দিলাম। 20 পিক্সেল দিলে ভালো করে একটা জিনিস নোটিস করুন কি হলো এখানে। 20 পিক্সেল আমি লিখলাম, লেখার পরে আমাদের দেখবেন এখানে জিনিসটা যে বাটন, তিনটে বাটন আছে, সেটা দেখবেন লেফট থেকে রাইটের দিকে একটুখানি সরে গেছে, ঠিক আছে? কেন সরে গেছে কেউ কি বলতে পারবে আমাকে? প্যাডিং 20 পিক্সেল দেওয়ার পরে এটা আমাদের লেফট থেকে রাইটে কেন সরে গেল? এনিবডি? কার মাথায় খেলছে জিনিসটা একটুখানি বলুন দেখি, কেন লেফট থেকে রাইটে সরলো এটা? কেউ বুঝতে পারেনি জিনিসটা? স্যার প্যাডিং বলুন দিলেন বলুন। না, প্যাডিং দিয়েছেন। প্যাডিং দিয়েছি তাই অবশ্যই। প্যাডিংটা আমাদের কোথায় অ্যাপ্লাই হয়? চারিপাশে অ্যাপ্লাই হয়েছে, সেই কারণে ওপর থেকে নিচের দিকেও প্যাডিং আছে, লেফট থেকে রাইটের দিকেও আমাদের প্যাডিং আছে। সেই কারণে আমাদের যদি প্যাডিং জাস্ট এইভাবে রেখে দিই, আমাদের এটা লেফট থেকে রাইটেও আমাদের সরে যায়, কিন্তু সেটা তো আমরা চাই না। আমাদের তো এটা পুরো একটা অ্যালাইনমেন্টে চাই। সেই কারণে আমি তাহলে কি হলো করতে দিতে পারি, হবে। আমরা এখানে শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করবো প্যাডিংয়ের। শর্ট হ্যান্ড প্রপার্টি জানা আছে আশা করি। শর্ট হ্যান্ড হ্যাঁ প্রপার্টিতে বলেছিলেন স্যার। প্রথম ভ্যালুটা কি কাজ করে কে বলতে পারবে? প্রথম ভ্যালুটা কি কাজ করে, পরের ভ্যালুটা কি কাজ করে? প্রথম ভ্যালুটা স্যার হলো লেফট রাইট। খুব ক্লোজ, প্রথমটা স্যার এক্স এ আর দ্বিতীয়টা ওয়াই স্যার। একদম। প্রথম ভ্যালুটা হচ্ছে আমাদের টপ বটম, ঠিক আছে, অর্থাৎ লেন্থ ওয়াইজ, সরি আমাদের হাইট ওয়াইজ। তারপরের ভ্যালুটা হচ্ছে আমাদের লেফট রাইট। তো আমি যদি এখানে 20 পিক্সেল লিখে আমি যদি এখানে 0 করে দিই, লাস্টের ভ্যালুটা 0 করা মানে লেফট রাইট আমি 0 করে দিচ্ছি। যদি আমি এটাকে করি, দেখি সেভ করি, দেখুন ওপরের প্যাডিংটা রয়ে গেছে, পাশের প্যাডিংটা আমার রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? সিএসএস এইভাবেই কাজ করে, অলরাইট। তারপরে আমাদের কি লাগবে, তারপরে ধরুন আমাদের বর্ডারের যে নিচে মানে যে আমাদের হরাইজন্টাল রুলটা আছে, অথবা একটা বর্ডার বটম রয়েছে, সেটাকে একবার দিয়ে দিতে পারি। তো আমি এখানে বর্ডার বটম বলে একটা প্রপার্টি হয়, যেটা আমাদের শুধুমাত্র নিচে বর্ডার আসে, সেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। তার জন্য আমি কি করব, ধরুন 1 পিক্সেল সলিড কি কালার দেওয়া যেতে পারে, একটা গ্রেইশ টাইপের টোন থাকবে আমাদের, দেখা যাক, সেভ করি, দেখুন এটা আমার চলে এসেছে, ঠিক আছে? অনলি নিচে বর্ডার, তার জন্য কি ইউজ করলাম, বর্ডার বটম, অলরাইট। এবার আমাদের আরও কিছু কিছু ছোটো ছোটো জিনিস রয়েছে, সেগুলো আপনারা নিজেরাই ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে ফ্লেক্স বক্স আর গ্যাপ। ওকে, এখানে ফ্লেক্স বক্সটা ইউজ করে আমি জাস্ট এখানে গ্যাপটা দেওয়ার জন্য ফ্লেক্স বক্স ইউজ করেছিলাম। যদি আপনি এখানে অন্য কিছু ইউজ করতে চান সেটাও করতে পারেন। তো আমি এখানে কি ইউজ করব, ধরুন করব কি, ডিসপ্লে ফ্লেক্স। এখানে কোনো সেন্টারিং ফেন্টারিংয়ের ব্যাপার নেই। ডিসপ্লে ফ্লেক্স করলে যেমন বললাম, আমাদের বাটনগুলো দেখবেন মাঝখান থেকে গ্যাপ রিমুভ হয়ে যায়, ঠিক আছে? এখানে দেখুন ডিসপ্লে ফ্লেক্স করলাম, আমাদের এটা মাঝখান থেকে গ্যাপটাকে রিমুভ করে দিয়েছে। তো আমরা এখানে নিজের মতো গ্যাপ দিতে পারবো। তো গ্যাপ ধরুন দেবো 20 পিক্সেল, বহুত বেশি গ্যাপ এটা আমার লাগবে না। আমি এটাকে ধরুন করব কত, 10 পিক্সেল করে দিতে পারি, হাফ গ্যাপ, সেভ করি, আমাদের এটা হয়ে গেছে, অলরাইট। তো এখানে আমাদের এই কন্টেনারটা তৈরি। এবার নেক্সট কিছু কিছু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমাদের এই বাটনগুলোকে ডিজাইন করা। ওকে, বাটনগুলোকে ডিজাইন করে আজকের ক্লাসটা এখানে এন্ড করবো, কারণ অনেকে হয়তো বোর হয়ে যাচ্ছেন, তো পরের দিনের ক্লাসে আস্তে আস্তে এটাকে কন্টিনিউ করবো। ওকে, বাটনটাকে ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি, বাটনে যেহেতু আমাদের তিনটেতেই সেম ডিজাইন আছে, আমরা কি করতে পারি, একটা ক্লাস বানাবো, যেই ক্লাসটা আমাদের শুধুমাত্র এই তিনটে বাটনেই অ্যাপ্লাই হবে, সোশ্যাল বিটিএন, ঠিক আছে, সোশ্যাল বাটন, অথবা লগ ইন বাটন, এরকম করে আপনি ক্লাস বানাতে পারেন, সেটা আপনার পরে দায়িত্ব, যে কি ক্লাসের নাম দেবেন সেটা কমপ্লিটলি আপনি বানাতে পারেন, ঠিক আছে? টেলউইন্ড সিএসএস এই ক্লাস বানানোর নামের প্রবলেমটাকেই সলভ করেছে, অর্থাৎ যে ক্লাস বানানোর টাইম আপনার নামের মানে নাম মনে করতে অসুবিধা হয়, সেগুলোকেই টেলউইন্ড সিএসএস ওই ইউটিলিটি ক্লাস বলে একটা জিনিস হয়, সেটা পরবর্তী দিনে জানতে পারবেন, সেটা দিয়ে সলভ করেছে। ওকে, তো এখানে আমরা সোশ্যাল বাটন মনে ক্লাস বানালাম, তারপরে আমরা এটাকে ডিজাইন করব। তো এখানে আমাদের বাকি কি আছে, বাকি আছে আমাদের জাস্ট আমাদের ইমেজগুলোকে আনা, অর্থাৎ এখানে যে আইকনগুলো আমাদের রয়েছে, সেই আইকনগুলোকে কোথা থেকে আনবো বলেছিলাম, আমাদের হয়তো ফ্ল্যাট আইকনসই হয়তো ছিল, দেখে নিই একবার, হ্যাঁ এটাই ছিল, ঠিক আছে?
ফ্ল্যাট আইকনসে যাব, প্রথমে আমাদের কিসের আইকন লাগবে, ধরুন অ্যাপেল আইকন। আমি লগ ইন এখানে করবো না, অ্যাপেল লোগো, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটাকে চুজ করতে পারি আমি, ধরুন এটাকে চুজ করছি, ডাউনলোড করব পিএনজি হিসেবেই, ফ্রি ডাউনলোড। ওকে, ডাউনলোড করা যাক, হয়ে গেছে। এটাকে এনে এখানে ফেলবো আমি, এখানে আপাতত রেখে দিচ্ছি, আমি একটা ইমেজের ফোল্ডার বানাবো, ডোন্ট ওয়ারি। তারপরে আমি এখানে কি সার্চ করব, ধরুন আমাদের লাগবে গুগলের এই লোগোটা আমি চুজ করছি, এখান থেকে ডাউনলোড করব, ফ্রি ডাউনলোড। এটাকে এখানে ফেলি। আর আমাদের কি লাগবে, এখান থেকে আমাদের লাগবে ধরুন আর একটা কি লাগবে, আর একটা লাগবে হচ্ছে আমাদের কি ছিল, গিটহাব। আশা করি এইগুলো বুঝতে আশা করি কোনো প্রবলেম হয়নি, যদি হয় আমাকে বলতে পারেন। পিএনজি ডাউনলোড করো, ফ্রি ডাউনলোড, গিটহাব। ওকে, তো আমি এখানে একটা ফোল্ডার বানিয়ে দিচ্ছি ইমেজেস বলে, এর মধ্যে তিনটাকেই আমি পেস্ট করব, এই কপি পেস্ট। ওকে, হয়ে গেছে। তো আমাদের এটা সর্টেড, এবার আমরা এটাকে ইউজ করতে পারি। তো আমরা প্রথমে কি করব, আমরা এখানে প্রথমে ইউজ করব একটা ইমেজ ট্যাগ, নো ব্রেনার জিনিস। ওকে, তো আমরা এখানে চলে যাই, এখানে তো যাওয়ার পরে এখানে আমরা বাটনের মধ্যে ধরুন একটা ইমেজ ট্যাগ ইউজ করছি, ইমেজ ট্যাগ, এর মধ্যে আমরা কি করব, ডট স্ল্যাশ, প্রথমে ইমেজেস, তারপরে আমাদের গিটহাবের লোগো, সেভ করি, অনেক বড় আসবে লোগোটা অবভিয়াসলি। তারপরে আমাদের এখানে সেম জিনিসটাই করব, কপি করি, এটাকে কপি করার পরে লগ ইন উইথ আমাদের যে গুগল, সেটাকে এখানে এনে ফেলবো, এখানে সেভ করি। এখানে আমি চেঞ্জ করব, ডোন্ট ওয়ারি, সেটা সেই বিষয়ে এটাকেও আমি তাই করব, পেস্ট, সেভ। তিনটেই আমাদের চলে এসছে। এবার আমাদের এগুলোকে চেঞ্জ করতে হবে। তো প্রথম সেকেন্ডটা আমাদের কি ছিল, হয়তো গুগল ছিল আই গেস, তো গুগল ডট পিএনজি, নেক্সট ছিল অ্যাপেল ডট পিএনজি, সেভ করি, হয়ে গেছে। এবার কোনো কি অসুবিধা আছে এইটুকু বুঝতে, কেউ কি অসুবিধা ফেস করছেন যে এখানে আমার প্রবলেম আছে? বলুন, যদি এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম থাকে বলতে পারেন। ফ্ল্যাট আইকনস আশা করি ইউজ করা বুঝতে পেরেছেন কি করে ইউজ করতে হয়। এখানে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন যে স্যার ফ্ল্যাট আইকনস থেকে কীভাবে আনলেন সেটা আমাকে বলুন। কোনো কি প্রবলেম এসছে এনিবডি ফ্ল্যাট আইকনস থেকে ডাউনলোড করতে? যারা যারা করেছেন কোডটাকে, যারা যারা সাবমিট করে দিয়েছেন তাদেরও দেখেই নিয়েছি, তাদের কোনো অসুবিধা আসেনি। যাদের হয় মানে যারা এখনো করেননি বা ভয় পাচ্ছেন যে কোথা থেকে এই আইকনগুলো পাবো, তো ফ্ল্যাট আইকনসের ওয়েবসাইটে যাবেন, এখান থেকে সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, এবার আমাদের আইকনগুলোকে রিসাইজ করতে হবে, অর্থাৎ এগুলোর সাইজটাকে একটু ছোটো করতে হবে। তো আমরা এখানে একটা ক্লাস বানিয়েছিলাম সোশ্যাল বাটন বলে, তো সোশ্যাল বাটন ক্লাসটাকেই আমরা টার্গেট করে এই আইকন ইমেজগুলোকে ছোটো করে দেবো। কীভাবে করবো, এখানে আমি সোশ্যাল বাটন লিখবো, ডট দিতে হবে আমার ক্লাস সোশ্যাল বাটন, তারপরে আমাদের চাইল্ড ইউজ করবো না, ধরুন ইমেজ, তারপরে আমরা উইথ দেবো অথবা হাইট দিতে পারি, ধরুন 10 পিক্সেল, সেভ করি। একদম ছোটো হয়ে গেছে, এতটা লাগবে না আমার, ধরুন 20 পিক্সেল। ওকে, নট ব্যাড। তো এখানে আমার এটা হয়তো 20 পিক্সেল একটু বড় ছিল অথবা ছোটো হতে পারে, তো এটাকে রাখতে পারি, এটাকে ধরুন 20 পিক্সেল থেকে 23 পিক্সেল করে দিচ্ছি, দেখা যাক। ওকে, ঠিক আছে। এবার এখানে অ্যালাইনমেন্টের গড়বড় হয়ে গেছে, কেন হয়েছে, কারণ আমাদের এটা অ্যালাইন ঠিকঠাকভাবে নেই, ফ্লেক্স বক্স আমাদের অ্যাপ্লাই করতেই হবে। তো আমি এখানে লিখবো সোশ্যাল বাটন, এটাকে আমরা কি করব, ফ্লেক্স বক্স দেবো, ডিসপ্লে ফ্লেক্স, হয়ে গেল। এবার আমরা কি করব, আইটেম সেন্টার অথবা অ্যালাইন আইটেম সেন্টার করলাম, অ্যালাইন হয়ে গেল। এবার আমরা কি করব, জাস্টিফাই কন্টেন্ট আমার দেওয়ার দরকার নেই, তো আমি এখানে গ্যাপ দেবো 10 পিক্সেল, ঠিক আছে। তো এখানে ইমেজ আর আমাদের যে লেখাটা আছে তার মধ্যে গ্যাপ চলে আসবে। এবার আমাদের কিছু কিছু জিনিস এখনও ডিজাইন করা বাকি, সেটা বলবো যে আমাদের সোশ্যাল বাটনটাকেও একটুখানি সাজাতে হবে, ঠিক আছে। কি কি করব, প্রথম কথা এখানে আমাদের প্যাডিং দিতে হবে, একটা প্যাডিংটা না দিলে আমাদের বাটনগুলো দেখতে ভালো লাগবে না। তো আমরা এখানে প্যাডিং দেবো, সেম ওয়েতে একটা শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করবো, করে সেটাকে প্যাডিং প্রোভাইড করবো। এখানে প্যাডিং দেবো, ধরুন কত 10 পিক্সেল আর 20 পিক্সেল, সেভ করি, ঠিক আছে। একটুখানি বড় হয়ে যাবে, এটা একটু জুম আউট করি। ওকে, এবার আমাদের কি করতে হবে, বর্ডার বটম না সরি, আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেবো, ধরুন কত লাগবে, এখানে আমার অলরেডি কালার সিলেক্ট করা আছে, আমি এটাকে চুজ করছি। এটা হয়তো একদম হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে, আমি ইফ আই এম নট রং, 255 মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এবার আমার এখানে বর্ডারটাকেও সিলেক্ট করতে হবে, কারণ এখানে বর্ডারটা আমার ঘেটে গেছে, কারণ বর্ডারটা আমার ন্যাচারালি দেওয়া নেই। তো আমরা এখানে লিখবো বর্ডার লিখে ধরুন দেবো 0.5 পিক্সেলের বর্ডার দেবো, কারণ আমাদের 1 পিক্সেল অনেক মোটা লাগবে। তো এখানে সলিড, আর আমাদের এখানেও RGB একটা ভ্যালু থাকবে, অথবা গ্রে আমি করে দিচ্ছি ন্যাচারালি, ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের এখানে বর্ডারের একটা রেডিয়াস দিতে হবে, নাহলে আমার কর্নারগুলো গোল হবে না। সরি বর্ডার রেডিয়াস আমি 5 পিক্সেল রাখবো, দেখি একটু বেশি লাগছে আমার, এখানে 3 পিক্সেল করে দিই, ঠিক আছে, খুবই ক্লোজ। ওকে,
এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো দিতে হবে, সেটা আজকে হয়তো বলা হবে না, পরে বলছি। তো এখানে ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দেওয়ার জন্য আমি একটা প্রপার্টি বলেছিলাম, হয়তো কারোর কি মনে আছে? এনিবাডি কি প্রপার্টি ইউজ করেছিলাম ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দেওয়ার জন্য? যার মনে আছে বলতে পারেন। ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দেওয়ার জন্য কি ইউজ করা হয়? এনিওয়ান মনে নেই? বলে দিই। ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দেওয়ার জন্য আমরা ইউজ করি একটা ফিল্টার বলে একটা প্রপার্টি হয়, ঠিক আছে? ফিল্টার বলে প্রপার্টির মধ্যে আমাদের একটা ফাংশন দিতে হয়, সেই ফাংশন দিয়ে আমরা যে কোনো এলিমেন্টের মধ্যে বা ব্যাকগ্রাউন্ডে আমরা একটা শ্যাডো প্রোভাইড করতে পারি। ফিল্টারটার নাম, সরি, প্রপার্টিটা হচ্ছে ফিল্টার। ফিল্টার প্রপার্টিতে কি কি ভ্যালু হয় দেখে নিন একবার। ব্লার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, ড্রপ শ্যাডো, গ্রে স্কেল, হিউ রোটেট, ইনভার্ট, ওপ্যাসিটি, স্যাচুরেট, সেপিয়া। মানে এখানে যত রকমের কোনো একটা ফটো এডিটিং অ্যাপে আপনার কিছু কিছু কালার টুইক করা যায়, সেরকমই এই ফিল্টার প্রপার্টি দিয়েও আপনি সেগুলোকে করতে পারবেন। যেমন একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দেখাচ্ছি। ব্রাইটনেস বলে একটা ফাংশন হয়, এর মধ্যে যদি আপনি একটা এরকম 0.9 দিয়ে দেন, দেখবেন এটার ব্রাইটনেস আপনার ডার্ক হয়ে যাবে একটুখানি, ঠিক আছে? সেরকমই এর মধ্যে স্যাচুরেশন বলে একটা জিনিস হয়, স্যাচুরেশন বাড়ালে প্রত্যেকটা কালার বুস্ট হয়ে যায়। সেরকমই এর মধ্যে একটা প্রপার্টি হয় ড্রপ শ্যাডো, ঠিক আছে? ড্রপ শ্যাডোর মধ্যে আমাদের কিছু কিছু এক্সট্রা ভ্যালু প্রোভাইড করতে হয়। যেমন ড্রপ শ্যাডোর মধ্যে আমাদের ড্রপ শ্যাডোটা, অর্থাৎ শ্যাডোটা আমাদের কোথায় থাকবে সেটা আমাদের দেওয়ার জন্য এর মধ্যে কিছু কিছু ভ্যালু দিতে হয়। যেমন এখানে আমি ভ্যালু দিচ্ছি, ধরুন 0 পিক্সেল, 0 পিক্সেল, 0.9 পিক্সেল, আর আমাদের ধরুন এটা লাগবে গ্রে, ঠিক আছে? সেভ করি। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডে একটা শ্যাডো চলে এসেছে। এখানে আমাদের বর্ডারটাকে একটু কমাতে হবে, নাহলে আমাদের গ্রেডিয়েন্টটা দেখতে, সরি, শ্যাডোটাকে দেখতে পারবো না আমরা ঠিকঠাক। ওকে, এবার দেখুন আমাদের ব্যাকে একটা শ্যাডো এসেছে, ছোট্ট শ্যাডো। ভালো করে দেখবেন, এখানে শ্যাডো এসেছে, ঠিক আছে? এটাকে আপনি এখান থেকে এই তিনটে ভ্যালুর মাধ্যমে চেঞ্জ করে দেখতে পারেন। এখানে প্রথম দুটো ভ্যালু হাইট আর উইথ, তারপরে নিচের ভ্যালুটা, পরের ভ্যালুটা আছে এটার মানে ইন্টেন্সিটি, শ্যাডোটা কত ইন্টেন্স হবে। যদি আমি এই ভ্যালুটাকে চেঞ্জ করি, ধরুন 10 পিক্সেল করব, দেখবেন এটা অনেকটা জায়গা জুড়ে ছড়িয়ে যাবে, ঠিক আছে? এবার মনে হবে যে বাটনগুলো একটুখানি ওপরে চলে এসছে, একটু এলিভেট হয়ে গেছে, একটা 3D টাইপের ইফেক্ট দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? শ্যাডোটাকে আপনি এখান থেকে গিয়ে দেখতে পারবেন। এখানে এই প্রথম দুটো ভ্যালুকেও চেঞ্জ করে দেখতে পারেন। তো এখানে গিয়ে আমি ধরুন এটাকে করব 10 পিক্সেল, সেভ করব, দেখবেন এটা লেফট সাইডে, সরি, রাইট সাইডে সরে যাবে। যদি আমি এটাকে চেঞ্জ করি, এটা দেখবেন ওপর থেকে নিচের দিকে চলে আসবে। এরকম করে আপনি যে কোনো এলিমেন্টে এরকম একটা শ্যাডো প্রোভাইড করতে পারবেন, ঠিক আছে? শ্যাডোর ব্যাপারটা বোঝাতে পেরেছি, হ্যান্ড রেজ করে দিন যারা যারা বুঝতে পেরেছেন, অথবা যারা ঘুমিয়ে পড়েছেন তারাও হ্যান্ড রেজ করতে পারেন। এনিথিং ওয়ার্কস, ঠিক আছে? ড্রপ শ্যাডোর ব্যাপারটা বোঝাতে পেরেছি। যাদের কোয়েশ্চেন ছিল আগের দিন শ্যাডো নিয়ে, যে শ্যাডো কী করে অ্যাড করা হয়, ড্রপ শ্যাডো প্রপার্টিতে অ্যাড করি আমরা। ওকে, তো এখানে ড্রপ শ্যাডো ইউজ করে আপনারা যে কোনো উপায়ে যে কোনো জায়গায় একটা সুন্দর শ্যাডো দিতে পারবেন, মাখন শ্যাডো যাকে বলে, ঠিক আছে? তো এখানে শ্যাডোটা দেখে মনে হচ্ছে বাটনগুলো একটুখানি এলিভেট হয়ে গেছে বেশি। তো এরকম আপনি নিজের মতো করে শ্যাডো প্রোভাইড করে সেগুলোকে চেক করে দিতে পারেন। বোঝাতে পারলাম? তো এখানে আমরা এটাকে করলাম, এটাকে আমি যেমন ছিল সেটা করে দিই। ধরুন আমি এটাকে যেমন ছিল 00, আর এটা 0.9 ছিল, আই গেস, ইয়া, সেভ করি। তো আমাদের এরকম কিছু একটা আসবে। তো এখানে আমি 0.9টা এখন আমার একটুখানি ভালো লাগছে না, আমি যদি এটাকে 5 পিক্সেল করে দিই, শ্যাডোটা একটুখানি চারিদিকে আর একটু ছড়াবে, ভালো লাগছে এবার দেখতে, ঠিক আছে? তো আজ এই ক্লাস এই পর্যন্ত আমি রাখছি। অনেকেই হয়তো বোর হয়ে গেছেন, তো যাদের যাদের বললাম যে একটু তাড়াতাড়ি জয়েন করতে, প্লিজ রাগ করবেন না, কারণ এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, কারণ এটা দরকার, ঠিক আছে? নাহলে টিউটোরিয়াল হেলে আমি চাই না যে কেউ ফাঁসুক, আপনাদের দিয়ে আমার কাজ করাতে হবে, পরবর্তীতে আপনারা নিজেদের ইনকাম করবেন সেখান থেকে। সেই কারণে টিউটোরিয়াল দেখে দেখে কাজ করার অভ্যাসটা ত্যাগ করে দিন, ঠিক আছে? যদি কোয়েশ্চেন থাকে একদম রাইট আওয়ে তখনই কোয়েশ্চেনটা করবেন। যদি মনে হয় যে রেকর্ডিং আপনাকে দেখতে হবে, তো রেকর্ডিং দেখার আগে আমি বলবো ডকুমেন্টেশন পড়বেন, যে যে ভ্যালুটা নিয়ে আপনার রেকর্ডিং দেখার প্রয়োজন মনে করছেন সেটাকে দেখে তারপরে গিয়ে আপনি, তাও যদি না বুঝতে পারেন তারপরে গিয়ে রেকর্ডিংয়ের ভরসায় থাকুন, ঠিক আছে? রেকর্ডিং আছেই আছে, কিন্তু তার আগে আপনার নিজের নলেজটা ক্লিয়ার করা দরকার। বলতে পেরেছি? ডকুমেন্টেশন কোথা থেকে পড়তে হবে আমি বলে দিয়েছি। সব থেকে বড় যে ডেটাবেস সিএসএস, এইচটিএমএল, জাভাস্ক্রিপ্টের এমডিএন ওয়েব ডক্স, ওখানে গিয়ে আপনি এই সমস্ত জিনিসগুলোই খুব ভালো করে দেখতে পারবেন। ওকে, পড়তে পারবেন এক কথায়। বুঝতে পেরেছি? তো থ্যাংক ইউ ক্লাসে আসার জন্যে। পরবর্তী দিনের ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকবেন। আমি রেকর্ডিং আপলোড করে দেবো, যদি কারোর প্রবলেম হয় সেখানে গিয়ে দেখে নিতে পারবেন। ওকে, ঠিক আছে? তো আজ এই ক্লাসটা এখানে রাখছি। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। তাহলে পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে।